এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। এক যে ছিল আরুষি, এক যে ছিল নবম শ্রেণী, এক যে ছিল এক রাস স্বপ্ন, আর এক যে ছিল সেই 14 বছরের একটি মেয়ে যার নানা ইচ্ছে, কৌতূহল, ঠিক হওয়া ইচ্ছে, ভুল করা না ইচ্ছে, এই সমস্তগুলো জমে জমে একটা স্বপ্নের পাহাড়, যে পাহাড়টা হঠাৎ ধূলিসাৎ হয়ে গেল 16ই মে 2008। নয়ডার বাড়ি থেকে একটা রক্তাক্ত মৃতদেহ পাওয়া গেল, আর তার 24 ঘন্টার মধ্যে আর একটা রক্তাক্ত মৃতদেহ। কেঁপে উঠল গোটা দেশ। এটাই মিডিয়ায় বহু চর্চিত আরুষি হেমরাজ হত্যাকাণ্ড। আর সেই হত্যাকাণ্ডের ওপর গাজিয়াবাদ আদালত গতকালই তাদের জাজমেন্ট, তাদের বক্তব্য শুনিয়েছেন, এবং সেই তাদের যে রায় তাতে স্পষ্ট হয়ে গেছে যে আরুষি হত্যার পেছনে আর কেউ নয়, সমাজে অত্যন্ত উচ্চ প্রতিষ্ঠিত দুজনেই চিকিৎসক, আরুষির মা এবং বাবা রাজেশ এবং নুপুর তলোয়ার, তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং আজকে শাস্তি ঘোষণা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড। সম্মান রক্ষায় খুন, অনার কিলিং। কিলিংয়ের পেছনে সত্যি কি কোনো অনার কারণ হতে পারে, নাকি এটা সমাজের উচ্চকোটির একটা হত্যাকাণ্ড বলেই এত সংবাদ মাধ্যমের আকর্ষণ এই গোটা ঘটনাকে ঘিরে? এই নিয়েই আমাদের আলোচনা। অবশ্যই আয়নার সামনে দাঁড়ানো, ঘটনার ওপর আলো ফেলা এবং এই ঘটনার আলোতে আমাদের সমাজের নানা স্তরগুলোকে একটা চিনে নেওয়ার চেষ্টা করব আমরা। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন, আমার একদিকে আছেন লেখক তিলোত্তমা মজুমদার, আছেন জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বিশিষ্ট আইনজীবী, আছেন প্রাক্তন পুলিশ কর্তা সমীর গঙ্গোপাধ্যায়, আছেন রেমা বসু মনোবিদ। আমার অন্যদিকে আছেন শাশ্বতী ঘোষ অধ্যাপক, আছেন লেখক চন্দ্রিল ভট্টাচার্য, আছেন সমাজবিজ্ঞানী অভিজিৎ মিত্র। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখাবো আজকে যে শাস্তি ঘোষণা করলো গাজিয়াবাদের বিশেষ সিবিআই আদালত, যাবজ্জীবন কারাদণ্ড রাজেশ এবং নুপুর তলোয়ারকে, সেই খবর। 5.5 বছরের টানাপোড়েনের পর অবশেষে আরুষি হেমরাজ হত্যা মামলায় সাজা ঘোষণা করল গাজিয়াবাদের বিশেষ সিবিআই আদালত। যাবজ্জীবন সাজা দেওয়া হলো আরুষির বাবা মা রাজেশ ও নুপুর তলওয়ারকে, সেই সঙ্গে তাদের জরিমানাও করেছে আদালত। 302 में लाइफ इम्प्रिजनमेंट हो गई है और सेक्शन 201 आईपीसी में दोनों को 5-5 साल की सजा हो गई है, और डॉक्टर राजेश तलवार जिसके ऊपर सेक्शन 203 आईपीसी का ऑफेंस था उसके ऊपर उसको 1 साल की सजा हो गई। ऑल सर्कमस्टांसेस हैव बीन प्रूव्ड और कोर्ट ने उनको मान लिया है, और उसके बाद कन्विक्शन हुई है, उसके बाद सेंटेंस हो गई है। जुर्माना एक इसमें 10,000 दोनों पर, उसमें 302 में और 201 में 5,000, 203 में 2,000 ना देने की स्थिति में फिर और सजा 3 महीने और 5 साल इस तरीके से बढ़ाई जाएगी। সোমবার আরুষি এবং হেমরাজ হত্যা মামলায় তলওয়ার দম্পতিকে দোষী সাব্যস্ত করে আদালত। আরুষির বাবা রাজেশ তলওয়ারকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় খুন, 201 ধারায় তথ্য প্রমাণ লোপাট এবং 203 ধারায় ভুল তথ্য দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। আর নুপুর তলোয়ার দোষী সাব্যস্ত হন 302 ধারায় খুন এবং 201 ধারায় প্রমাণ লোপাটের অপরাধে। মঙ্গলবার আদালতে এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে তলোয়ার দম্পতির ফাঁসি দাবি করে সিবিআই। শুরু হয় সাজা নিয়ে আলোচনা। প্রথমে দুপুর 3টে নাগাদ সাজা ঘোষণার কথা থাকলেও দফায় দফায় পিছোতে থাকে সময়। অবশেষে বিকেল 4:30 নাগাদ সাজা শোনান বিচারক। যদিও সিবিআই এর ফাঁসির দাবি খারিজ করে বিচারক শ্যামলাল বলেন, এই অপরাধ বিরলের মধ্যে বিরলতম নয়। তলোয়ার দম্পতির আইনজীবীরা জানিয়েছেন, এই রায় চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করবেন তাঁরা। ऑर्डर की कॉपी मिलने वाली है, जैसे ही ऑर्डर की कॉपी मिलेंगे उसके बाद उसको देखने के बाद, उसको पढ़ने के बाद डेफिनेटली हम लोग अपील करेंगे, जिसका समय 30 दिन है। সাজা ঘোষণা হতেই তলওয়ার দম্পতিকে নিয়ে আদালত থেকে বেরিয়ে যায় পুলিশ। নয়ডার চিকিৎসক দম্পতির বর্তমান ঠিকানা দাসনা জেল। डॉक्टर राजेश तलवार और डॉक्टर नूपुर तलवार को माननीय न्यायालय के आदेश के द्वारा पुलिस ने एज ए कन्विक्टेड प्रिजनर जेल में भेजा है। कन्विक्टेड बंदियों की ड्रेस पहननी पड़ेगी, वो सभी प्रोविजन उनको लागू करने पड़ेंगे और सामान्य बंदियों की तरह उनको रखा जाएगा। দেশের অন্যতম চর্চিত এই হত্যাকাণ্ডের সাজা ঘোষণাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই গাজিয়াবাদের বিশেষ সিবিআই আদালতের বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এবিপি আনন্দ।
ওই যে বলছিলাম ইচ্ছে করা ভুল আর না ইচ্ছে করা ঠিকগুলো, কৌতূহলগুলো, অপরিণতিটা নিয়ে 14 বছরের একটা মেয়ের জীবন শেষ হয়ে গেছিল ওই 16ই মে 2008-এ। ঠিক কি হয়েছিল সেদিন রাতে, সিবিআইয়ের যে রিপোর্ট এবং তার ভিত্তিতে আদালতের যে রায়, কি আছে তাতে? খুন হয়েছিল আরুষি, খুনিকে উত্তর খুঁজতে খুঁজতে লেগে গেল 5 বছর। অবশেষে গাজিয়াবাদের সিবিআই আদালত জানালো খুনি আরুষিরই মা বাবা। কিন্তু নিজের সন্তানকে কেন হত্যা করলো রাজেশ ও নূপুর, কি ঘটেছিল জানতে হলে ফিরে যেতে হবে সেই অভিশপ্ত রাতে। আদালতে সিবিআই এর দাবি অনুযায়ী সেদিন রাতে জলবায়ু বিহারের ফ্ল্যাট নম্বর L32-তে নিজের ঘরে বসে কাজ করছিলেন আরুষির বাবা রাজেশ তলওয়ার। রাত 12টা নাগাদ নিজের ফ্ল্যাটের অন্য ঘর থেকে শব্দ শুনতে পান রাজেশ। চমকে ওঠেন তিনি, কোন ঘর থেকে আওয়াজ আসছে তা জানতে নিজের ঘর থেকে বের হন। প্রথমেই যান পরিচারক হেমরাজের ঘরে, কিন্তু হেমরাজ সেখানে ছিল না। সিবিআই এর দাবি অনুযায়ী ঠিক সেই সময় হেমরাজের ঘরে রাখা দুটি গলফ ক্লাবের দিকে নজর পড়ে রাজেশ তলওয়ারের। একটি গলফ ক্লাব হাতে তুলে নেন তিনি, কিন্তু তখনও রাজেশ বুঝে উঠতে পারছিলেন না আওয়াজটা কোথা থেকে আসছে। এরপর হাতে গলফ ক্লাব নিয়ে তিনি হনহন করে মেয়ে আরুষির ঘরের দিকে যান। সাধারণত আরুষির ঘর ভেতর থেকে বন্ধই থাকত, কিন্তু সেদিন তা শুধু ভেজানো ছিল। দরজায় হালকা ধাক্কা দেওয়া মাত্রই ভেতরের দৃশ্য দেখে চমকে ওঠেন রাজেশ তলওয়ার। আদালতে সিবিআই এর দাবি অনুযায়ী দরজা খুলতেই আরুষি ও হেমরাজকে আপত্তিকর অবস্থায় দেখেন রাজেশ। তারপর আর মাথা ঠিক রাখতে পারেননি তিনি। রাগে কাঁপতে কাঁপতে হাতের গলফ ক্লাব দিয়ে হেমরাজের মাথায় আঘাত করে বসেন রাজেশ তলওয়ার। দ্বিতীয়বার ফের মারতে গেলে হেমরাজের মাথাটা একটু সরে যায়, ফলে গলফ ক্লাব গিয়ে লাগে আরুষির মাথায়। সিবিআই এর দাবি অনুযায়ী আওয়াজ শুনে ইতিমধ্যেই অন্য ঘর থেকে ছুটে আরুষির ঘরে আসেন নূপুর তলওয়ার। ততক্ষণে মাথায় আঘাত লেগে বিছানা থেকে মেঝে পড়ে গিয়েছে হেমরাজ। বিছানায় নিথর আরুষিকে দেখে শিউরে ওঠে তলওয়ার দম্পতি। আরুষির নাড়ি পরীক্ষা করেন তারা, কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে আরুষির। সিবিআই এর দাবি অনুযায়ী এতক্ষণ পর্যন্ত রাজেশ যা করেছিলেন তা রাগের মাথায় হলেও এরপর পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় বাকি কাজ ছাড়েন তলওয়ার দম্পতি। আদালতে সিবিআই এর বয়ান অনুযায়ী আরুষির মৃত্যু হয়েছে বুঝে হেমরাজকে মারার পরিকল্পনা করেন রাজেশ ও নূপুর। একটি চাদরে হেমরাজকে মুড়ে ঘর থেকে টেনে বের করে সিঁড়ি দিয়ে টানতে টানতে ছাদে নিয়ে যান তারা। সার্জিক্যাল ব্লেড দিয়ে হেমরাজের গলা কেটে হত্যা করা হয় বলে দাবি সিবিআই এর। এরপর ছাদে রাখা কুলার প্যানেল হেমরাজের দেহের ওপর রেখে দেন তলওয়ার দম্পতি, যাতে কেউ তা দেখতে না পারে। সিবিআই এর দাবি অনুযায়ী এরপর চাদর ও ব্লেড নিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে আসেন রাজেশ ও নূপুর। কিন্তু চাদর ও তালাচাবি নিয়ে ফের একবার ছাদে যান তারা। যে চাদরে হেমরাজকে মুড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেটি লুকিয়ে ফেলেন। তারপর ছাদে তালা দিয়ে নিচে চলে আসেন আরুষির মা বাবা। তবে সিবিআই এই দাবি করলেও তলওয়ার দম্পতি কিন্তু কোনোদিনই রাতের এই বর্ণনা মানতে রাজি হয়নি। এবিপি আনন্দ। গতকাল থেকে এবিপি আনন্দ .newsbullet.in-এ আপনারা আপনাদের মতামত পাঠিয়েছেন, এই ঘটনা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এই অনুষ্ঠানের মাঝে আমরা বারবার আপনাদের প্রতিক্রিয়া দেখাবো। আমি শাশ্বতীদির কাছে আসবো। শাশ্বতী, যাকে অনার কিলিং বলা যায়, কিলিংয়ের আগে অনার বিশেষণ যোগ করা যায় কিনা সেটা নিঃসন্দেহে বিতর্কের বিষয়, কিন্তু পরিবারের সম্মান রক্ষায় খুন, এটা ঠিক সমাজের যে স্তরে উত্তর বা পশ্চিম ভারত আমরা দেখে অভ্যস্ত, এই ঘটনা কিন্তু তার সঙ্গে মেলে না। মানে খুব গোদাভাবে সামন্ততান্ত্রিক মানসিকতার সঙ্গে এই যে শহরের উচ্চশিক্ষিত প্রভাবশালী ক্ষমতাবৃত্তের অত্যন্ত কাছাকাছি থাকা একজন, মানে নূপুর তলওয়ার মারাঠি, তিনি প্রাক্তন বায়ুসেনা কর্তার মেয়ে, আরেকজন উচ্চশিক্ষিত চিকিৎসক রাজেশ পাঞ্জাব থেকে এসছেন, এই যে এনলাইটেন্ড একটা ক্লাসের এই ঘটনা, যদি আদালতের এই রায় সত্যি হয় বা সিবিআইয়ের এই তদন্ত অন্তত কোর্টে তারা যা বলেছে তা যদি সত্যি হয়, এটা কি নিঃসন্দেহে একটা অন্য ধরনের ঘটনা, যে শ্রেণীর মধ্যে আমরা ঠিক এই অনার কিলিং বা পরিবারের সম্মান রক্ষার্থে খুন, এই শব্দবন্ধগুলো যার সঙ্গে মেলে না? প্রথম কথা, এই অনার কিলিং শব্দ বন্ধটাতেই আপত্তি আছে আমার। কারণ আমি মনে করি যে হত্যাই, আমরা যদি সেটাকে সম্মান রক্ষার্থে হত্যা বলি, তাহলে যেন একটা যারা করেছেন
হত্যাকারীদের প্রতি একটা সহানুভূতি তৈরির একটা জায়গা থাকে, যে আহা বেচারি কি করবে। আমরা যেরকম আত্মরক্ষার্থে খুন বলে একটা পরিসর তৈরি করি, তেমনি সম্মান রক্ষার্থে হত্যা বলে একটা পরিসর, খুনের জন্য একটা অ্যালিবাই দিচ্ছি আমরা, একটা তার প্রতি একটা সহানুভূতির পরিসর তৈরি করা। কারণ আমাদের তো সমস্ত বিচার ব্যবস্থাই এখন ভয়ঙ্করভাবে সাবজেক্টিভ, যে বিচারক সেই মুহূর্তে কি মনে করছেন। সেই জায়গা থেকে আমি এই শব্দবন্ধটাতেই আমার প্রচন্ড আপত্তি আছে, এবং এটা নিয়ে আমি উত্তর সম্পাদকেও লিখেছি যে সম্মান রক্ষা, অনার কিলিং বলে কিছু হয় না। আমার প্রশ্ন অন্য জায়গায়। আপনি যেটা বললেন যে এই বর্গের মধ্যে হয় না, সেটা বোধহয় ঠিক নয়। আমরা যদি এই ধরনের পরিবার বিভিন্ন জায়গায় দেখি, তাহলে আমরা আপাত দৃষ্টিতে মনে করছি যে চিকিৎসক দম্পতি, তাদের ক্ষেত্রে এটা হয় না, কিন্তু পশ্চিমবঙ্গেও এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি। ফলে সেই পরিবার, এবং এটা তো মানে যেটা আমরা এশীয় বিভিন্ন এতে পাকিস্তানে দেখতে পাচ্ছি, পাকিস্তানি বা ভারতীয় মেয়েরা যখন আমেরিকায় বা কানাডায় বা ইংল্যান্ডে থাকছে, তাদের ওই বিয়ে দেওয়ার বয়স হচ্ছে, তাকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই মেয়ে যদি কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়, তখন তাকে কিভাবে হত্যা করা হচ্ছে। এবং আমেরিকার ক্ষেত্রে একদম ভাড়াটে খুনি লাগানো হচ্ছে, তারা যদি পালিয়ে যায় তাহলে বাউন্টি হান্টার লাগিয়ে তাদের খুন করা হচ্ছে। কাজে তারা তো প্রচুর উচ্চবিত্ত, উচ্চ শিক্ষিত, এগিয়ে থাকা মানুষ। কাজে এটা একটা মানসিকতার ব্যাপার। যদি আমরা একটা বর্গের সঙ্গে মেলে না বলি, তাহলে কিন্তু আমরা সামগ্রিকভাবে সেই পরিবারের আসলে কোথাও, কারণ আমরা এর মধ্যে শুনছি যে মেয়েটির একটি সম্পর্ক ছিল কারণ, কাজে সেখান থেকে আমি ধরে নিচ্ছি যে কোথায় ফাঁকটা তৈরি হয়েছিল। একজন একটা উচ্চবিত্ত দম্পতি, তারা সংবাদে প্রকাশ, তারা বলেছেন যে আমরা আমাদের দক্ষিণ দিল্লির ছোট ফ্ল্যাট ছেড়ে নয়ডাতে চলেই আসি যাতেও ভালো করে পড়াশুনো করতে পারে। কাজে তাদের মেয়ের বড় হওয়া, মেয়ের ভবিষ্যৎটা তাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের জায়গায় ছিল। সেখান থেকে কোথায় ফাঁকটা তাহলে তৈরি হলো যাতে ক্রোধের এই প্রকাশ ঘটে? সেখানে মানে এর যদি আমরা ঢোকার আগে বলছেন এর বিপরীতটা যদি হতো, যে তাদের একটি মেয়ে আছে, একটি ছেলে আছে, এবং সেখানে একটু হেমরাজ তাদের সন্তান, এবং সেখানে পরিচারিকার কাজ করে আরুষি, ফলে সেক্ষেত্রে কি হতো, মানে আমরা তার মানে সেটা বলার জন্য কোনো নম্বর নেই আর কি, সবাই আমরা জানি কি হতো। ফলে সেখান থেকে যে কোথায় এই গ্যাপটা তৈরি হচ্ছে, এবং কেন এখানে এইভাবে হত্যা পর্যন্ত যেতে হচ্ছে, যে মেয়েটি তাদের একমাত্র সন্তান, একমাত্র কন্যা। কারণ আমি মনে করি আজকে যে শাস্তিটা হচ্ছে সেটা খুব ফর্মাল শাস্তি, কারণ তারা নিশ্চয়ই এক ধরনের শাস্তি, তারা যদি, আমরা কেউই আসলে কি হয়েছিল জানি না, তারা যদি ইনস্ট্রুমেন্টাল হয়ে থাকেন, তারা যদি প্রত্যক্ষভাবে হত্যাটা নাও করে থাকেন, তাহলে 5 বছর ধরে যেটা চলছে এবং এর পরেও যেটা চলবে, সেইটা কিন্তু এক ধরনের শাস্তি তারা পাচ্ছেন। কাজে কোথা থেকে এতটা মানে এতটা অধিকারের বোধ? মেয়েকে ঠিক যদি রাখতে হয়, সেখানে কেন তাকে সময় দিয়ে বা পরে মেয়েকে সরিয়ে নিয়ে তাকে বাঁচিয়ে রেখে, মানে ক্রোধের প্রকাশ তো হত্যা ছাড়াও তো অন্য কিছু হতে পারত। সেইভাবে কিভাবে সেই মুহূর্তে একজন পুরুষ প্রতিক্রিয়াটা দেখায়, আমি পুরুষ বলে আলাদা করে প্রতিক্রিয়া দেখিয়েছেন বলবো না, আমাদের নদিয়ার ক্ষেত্রে ঘটনা হয়েছে, মা সামনে থেকে বাড়ি থেকে মেয়েকে ডেকে এনেছে, হ্যাঁ, কাজে সেটা স্ত্রী স্বামী দুজনেই সমানভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। আমার কাছে সেইটা প্রশ্ন যে, এবং এই গোটা মামলায় কিন্তু নূপুর এবং রাজেশ সম্পূর্ণ একই ভার্সন দিয়েছে, সুতরাং আপনি মানে পুরুষ মহিলা এই ক্ষেত্রে অন্তত আলাদা করা যাবে, বিভেদ করছি না, বলছি কোন জায়গায় এইটা করে। কারণ আজকে যদি আমরা এই প্রশ্নটা না উত্তর খুঁজি, কোথায় এই গ্যাপটা তৈরি হয়েছিল আরুষির জীবনে, যেখান থেকে হেমরাজ প্রবেশ করতে পেরেছিল, যেখান থেকে আমি ধরে নিলাম হেমরাজ তাকে ব্ল্যাকমেল করেছিল, হেমরাজ তাকে ট্র্যাপ করেছিল, সমস্ত তাকে ব্যবহার করেছিল, সব ধরে নিলাম, কিন্তু কি করে এই ফাঁকটা তৈরি হয়েছিল যেখান দিয়ে হেমরাজ ঢুকতে পেরেছিল তার জীবনে এবং তার ঘরে? আমার কাছে সেটাই প্রশ্ন।
আমি তিলোত্তমার কাছে যাব। তার আগে বহু চর্চিত এই মামলায় আদালতের রায়দানের পরও এবং সিবিআই তাদের তদন্ত রিপোর্ট আদালতে পেশ করার পরও কিছু জায়গায় কিন্তু কিছু প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। কি সেই প্রশ্ন চিহ্নগুলো দেখাবো। আরুষি ও হেমরাজের খুনিকে এই পথে উত্তর খোঁজার বদলে কে খুন করেনি এই সূত্র ধরেই আরুষি হত্যা মামলার তদন্ত এগিয়ে নিয়ে যায় সিবিআই। শেষ পর্যন্ত গাজিয়াবাদের বিশেষ সিবিআই আদালত দোষী সাব্যস্ত করল রাজেশ ও নূপুর তলওয়ারকে। দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। যদিও রায় হতাশা প্রকাশ করেছে তলওয়ার দম্পতি। তাদের দাবি এই রায় সঠিক নয়। কিন্তু 5 বছর বাদে রায় বেরোলেও এখনো বহু প্রশ্নের উত্তর নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। সিবিআই এর দাবি ঘটনার দিন দরজা ভেতর থেকে বন্ধ ছিল, বাইরে থেকে খুনি ঢুকবে কিভাবে? তলোয়ার দম্পতির পাল্টা দাবি তাঁদেরই বন্দী করে রাখা হয়েছিল। সিবিআই এর দাবি খুনের রাতেই সব প্রমাণ লোপাট করেছিল তলোয়ার দম্পতি। ঘর ছিল পরিপাটি, বিছানা ছিল টান টান, আরুষির দেহ সাদা চাদরে ঢাকা ছিল। রাজেশ ও নূপুর তলওয়ার অবশ্য এই দাবি মানতে নারাজ। তাঁদের পাল্টা দাবি পুলিশের উপস্থিতিতেই আরুষির ঘর সাফ করা হয়েছিল। সিবিআই এর দাবি ছিল আরুষির ঘরেই হেমরাজকে মেরে ছাদে নিয়ে যাওয়া হয়, সিঁড়িতে রক্তের দাগও পাওয়া গিয়েছিল। তলওয়ার দম্পতির পাল্টা দাবি হেমরাজ আরুষির ঘরে ছিল, এমন কোনো প্রমাণ নেই, কেউ সিঁড়িতে রক্ত দেখতে পায়নি। সিবিআই এর দাবি তলওয়াররা ছাদের চাবি দিচ্ছিলেন না, পরে সেখানেই মেলে হেমরাজের দেহ। তলওয়াররা অবশ্য এই দাবিকে মিথ্যে বলেছেন। মৃত্যুর পর আরুষির গোপনাঙ্গ যে পরিষ্কার করা হয়েছিল তার প্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি সিবিআই এর। তলওয়ারদের পাল্টা প্রশ্ন, তাহলে পোস্টমর্টেম রিপোর্টে কিভাবে সাদা তরল পদার্থ বেরোনোর উল্লেখ করা হলো? যদিও প্যাথোলজিক্যাল টেস্টে কোনো শুক্রাণু পাওয়া যায়নি। সিবিআই এর বক্তব্য, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী একটি ভোঁতা বস্তু দিয়ে খুন করা হয়েছিল হেমরাজ এবং আরুষিকে। মারা যাওয়ার পরে গলা কাটা হয়। তদন্তকারীদের দাবি গলফ ক্লাব দিয়ে আঘাত করা হয়েছিল। গলফ ক্লাবের মতো বস্তু দিয়ে আঘাত করা থেকেই বোঝা যাচ্ছে হঠাৎ ভীষণ উত্তেজিত হয়েই এমন অস্ত্র বেছে নেওয়া হয়েছিল। তলওয়ার দম্পতির পাল্টা যুক্তি, তাই যদি হবে তাহলে ফরেনসিক পরীক্ষায় গলফ ক্লাবে কোনো ডিএনএ বা রক্ত পাওয়া গেল না কেন? সিবিআই এর বক্তব্য, আরুষি ও হেমরাজের যেভাবে গলা কাটা হয়েছিল সেটা পেশাদার কোনো ব্যক্তি ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। আর তলওয়ার দম্পতি দুজনেই দাঁতের চিকিৎসক। সিবিআই এর এই দাবিও উড়িয়ে দিয়েছে তলওয়ার দম্পতি। তাদের পাল্টা দাবি কোনো সার্জিক্যাল ছুরি বা ব্লেড পাওয়াই যায়নি। সিবিআই এর দাবি গলফ ক্লাবটি খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে প্রথমে জানিয়েছিল তলওয়ার দম্পতি। তারপর তাঁরাই সেটি খুঁজে পান এবং প্রায় 1 বছর ধরে সেটা কাউকে তারা বলেননি। তলওয়ারদের পাল্টা বক্তব্য, পরিচারকদের ঘরে গলফ ক্লাবটি ছিল, পুলিশ ও সিবিআই কেউই সেটি খুঁজে পায়নি। আরুষির মৃত্যুর 1.5 বছর পর গলফ ক্লাবটি পাওয়া যায়, তারপর সেটি সিবিআইকে জানানো হয়। সিবিআই তার রিপোর্টে দাবি করেছে আরুষিকে খুন করা হয়েছিল 16 তারিখ রাত 1টায়। আর সেই দিন রাত প্রায় 12টা পর্যন্ত ইন্টারনেট সার্ফ করছিলেন রাজেশ। তারপরই কিভাবে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন? তলওয়ার দম্পতির পাল্টা দাবি তাঁরা ঘুমিয়েই ছিলেন। ডাইনিং টেবিলে রাখা মদের বোতলে মৃত দুজনের রক্তের দাগ পাওয়া গিয়েছিল। সিবিআই এর দাবি এটাই ইঙ্গিত দেয় বাড়িরই কেউ জড়িত, কারণ বাইরের কেউ খুন করার পর মদ্যপান করতে আবার ফিরে আসতো না। সিবিআই এর এই দাবিও উড়িয়ে দিয়েছেন তলওয়াররা। তাদের পাল্টা দাবি মদের বোতলে তাদের কারো হাতের ছাপ পাওয়া যায়নি। সিবিআই এর অভিযোগ, হেমরাজের বিরুদ্ধে রাজেশ ভুয়ো এফআইআর করেছিলেন। পাল্টা তলওয়ারদের বক্তব্য, প্রাথমিকভাবে সবাই হেমরাজকেই সন্দেহ করেছিল। সিবিআই এর দাবি বাইরের কেউ আরুষি হেমরাজ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত নয়। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকে স্পষ্ট একমাত্র তলওয়ার দম্পতির পক্ষেই খুন করা সম্ভব। তলওয়ার দম্পতির দাবি সিবিআই মিথ্যে কথা বলছে। তাদের লাই ডিটেক্টর টেস্ট করা হয়েছে, তাতে কিন্তু খুনের ঘটনায় তাদের যোগ নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত মেলেনি। সিবিআই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছে তলওয়ার দম্পতি। সেখানে এই ধোঁয়াশা কাটে কিনা তার উত্তর আগামী দিনে মিলবে। এবিপি আনন্দ। তিলোত্তমা, যে কোনো এই ধরনের পরিবারের সম্মান রক্ষার্থে খুন আমরা যেগুলো বলে থাকি, যেগুলো এই বন্ধনীর মধ্যে আনি, সামাজিক বিধিনিষেধ, লিঙ্গ বৈষম্য, অর্থনীতি, বহু ক্ষেত্রে রাজনীতি, ব্যক্তিগত মনস্তত্ত্ব, এই সমস্তগুলো জুড়ে জুড়ে তো এই ধরনের ক্রাইম শাখা প্রশাখা মেলে। এইখানে যদি এই রিপোর্ট ঠিক হয় এবং সত্যি সত্যি অপরাধী হন তার অভিভাবক অভিভাবিকা, একটা আমার মনে আছে যে 5 বছর আগে একটা শিরোনাম হয়েছিল যে কোল্ড ব্লাডেড মার্ডার অফ ব্লাড রিলেশন। তো এই ধরনের একটা একেবারে টিপিক্যাল ক্রিমিনাল মাইন্ডসেট, এবং শুধু খুন নয়, সেই খুনের প্রমাণ লোপাটের চেষ্টা, বারবার পুলিশকে, সিবিআই যেটা অভিযোগও করেছে, বারবার তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করা এবং সমস্ত জিনিসটার তদন্তের কাজে সব ধরনের অসহযোগিতা এবং ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুনের প্রমাণ লোপাটের চেষ্টা।
নিজের সন্তানকে খুনের, মানে এটা কিভাবে দেখবে তুমি? মানে যেভাবে এখনো তলোয়ার দম্পতি বা তার মানে যেভাবে তারা আদালতে বলছেন বা কয়েকদিন আগে অবধি বলেছেন টিভি ক্যামেরার সামনে, মুখের একটা রেখাও কাঁপেনি, এই রায় যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে তারা ভারতবর্ষের সেরা অভিনেতা এবং অভিনেত্রী। দেখো, প্রথমত হচ্ছে যে এই সম্মান রক্ষার্থে খুন, এই মানে সম্মান শব্দটার এতখানি অপব্যবহার বোধহয় আর কোথাও হয় না। যেটা সম্মান শব্দটার এত বড় অসম্মান, অসম্মান সত্যি, যে এইভাবে আর হয় না, অন্য কোনোভাবে হওয়া সম্ভবই নয়। দ্বিতীয়ত হচ্ছে যে এই মানে এই ঘটনাটা এতটাই ভয়ঙ্কর, মানে যেহেতু আমাদের ধরে তো নিতেই হবে যে হ্যাঁ ওরা যখন বলছেন, প্রমাণ করে ছেড়েছেন যে প্রমাণিত, সেক্ষেত্রে আমরা বাবা মাই মেরেছেন মেয়েটিকে। তো ঘটনাটা এতটাই ভয়ঙ্কর যে সাধারণ মানুষ এটা নিয়ে খুব বিশদভাবে আলোচনা করতেও ভয় পাচ্ছে বা অস্বস্তি বোধ করছে যে কিভাবে একটা বাবা মা, মানে কোনো বাবা মা তার এরকম একটি 13-14 বছরের সন্তানকে মারতে পারে, ছেলে মেয়ে যাই হোক। আমি যখন ঘটনাটা প্রথম ঘটে সেই সময় থেকেই সবার মতো আমারও খুব আলোড়ন হয় মনে, এবং অনেক ভেবে আমি দেখেছি যে আমাদের ভীষণ শকিং লাগছে যে হ্যাঁ এরকম একটা অসম্ভব একটা, মানে পাশবিকও বলবো না, পশুরাও তো এরকম করে না, একটা এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটলো। কিন্তু এই ভয়ঙ্করের মানে যতখানি আমরা আঘাত পেয়েছি ততখানি আঘাত বোধহয় আমরা প্রতিদিন পেতে থাকবো যদি আমরা একটুখানি অন্য দিক থেকে ভাবি। সেটা হচ্ছে যে ভ্রূণ হত্যা, যেটা ভারতবর্ষে লক্ষ লক্ষ বার হয়। সেক্ষেত্রে অবশ্য ছেলেরা একটু ছাড় পায়, কারণ পুত্র সন্তান যেহেতু লোকে চায়, কিন্তু আমরা তো এখানে পুত্র কন্যা বিচার করতে বসিনি, আমরা সন্তান বিচার করতে বসেছি। তো সেক্ষেত্রে যে দেশে কোনো একটি বাচ্চা জন্মানোর আগেই তাকে মেরে ফেলা হয়, একবার নয় বারংবার, একটি মেয়ে যদি 4 বার পরপর কন্যা তার ধরে গর্ভে, তাহলে 4 বারই তাকে হত্যা করা হয়, এরকম ঘটনাও ঘটেছে। তো সে দেশে বাবা মায়েরা কোনো কারণে, সে কারণটা যাই হোক, হতে পারে যে সত্যি মেয়েটি তাদের কথা শুনছিল না, তাই তাদের মনের মধ্যে এক ধরনের খ্যাপামি উঠে গেছিল, এবং এটাও এক ধরনের প্রবলতর শক্তির, দুর্বলতর শক্তির উপর একটা প্রভাব, যে চরম অধিকার, হ্যাঁ, যে আমার কথা শুনছে না, এত বড় ঔদ্ধত্য, তাহলে ওর পৃথিবীতেই থাকা দরকার নেই, মেরে দাও, আমরা নিশ্চিন্তে থাকি। এটা অথবা হতে পারে যে কথাটা মাঝে মাঝে উঠে আসছে যে এই তলোয়ার দম্পতির দুজনেরই নাকি আলাদা আলাদাভাবে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, যে কথাটি মেয়েটি শুনতে পেয়ে গেছিল, এরকম ধরনের কিছু কথা উঠে আসছে, যে মেয়েটি হয়তো আপত্তি করছিল যে তোমরা এরকম সম্পর্ক রাখলে আমি আমার আত্মীয় স্বজনকে জানাবো বা ইত্যাদি। যাই হোক যে কোনো কারণই হোক, কারণটা আমার মনে হয় এখানে বড় নয়, কারণ পৃথিবীতে আমার মনে হয় না এমন কোনো কারণ থাকা সম্ভব যে কারণ কোনো বাবা মাকে বাধ্য করতে পারে তার মেয়েটিকে মেরে ফেলবার জন্য। সেই জন্য কারণ এখানে যাই হোক, সেটা বিচার্য বিষয় আদালতের পক্ষে, যে কোন কারণের সাপেক্ষে কতখানি তার শাস্তি হতে পারে বা ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় যে ঘটনাটি ভয়ঙ্কর, এবং এই ভয়ঙ্করের বীজ কিন্তু নিহিত আছে সেই মানসিকতার মধ্যে যে মানসিকতা ভ্রূণ হত্যা করায়। এবং এখানে শিক্ষা অশিক্ষা বাছবিচার নেই, কারণ এই গত 3-4 বছরের মধ্যে ঘটনাটি ঘটে। মেয়েটির নাম ছিল কি পাঠক, মেয়েটি মাস কমিউনিকেশন পড়ছিল, নিরুপমা পাঠক মাস কমিউনিকেশনের স্টুডেন্ট ছিল। সে একটি ছেলেকে ভালোবেসেছিল, ছেলেটি তার স্বজাতীয় ছিল না। সেই মেয়েটির মা তাকে বাড়িতে মিথ্যে কথা বলে ডেকে আনে এবং মেয়েটিকে খুন করে মেয়েটির বাবা মা মিলে, এবং তার সঙ্গে তার আত্মীয় স্বজনরা জড়িত ছিল, বালিশ দিয়ে মুখ চাপা দিয়ে। একটি 21-22 বছরের তরুণী, 21-22 বছর ধরে বাবা মা তাকে লালন পালন করেছে, তার অপরাধ সে স্বজাতীয় কোনো ছেলেকে ভালোবাসেনি। অর্থাৎ এই যে দৃষ্টিভঙ্গিগুলো, তোমার তো মনে হয় যে মানে সন্তান স্নেহ যেটা, মেয়েকে ভালোবাসা, তার থেকে অনেক বেশি হচ্ছে নিজেকে ভালোবাসা বা নিজের সোশ্যাল স্ট্যাটাসটাকে ভালোবাসা, কোথাও একটা চরম আত্মকেন্দ্রিকতার একটা নিদর্শন। একদমই এটা সেই দৃষ্টিভঙ্গি তো, যে কোনো মানুষ, সে কোনো ব্যক্তি, এক বা একাধিক ব্যক্তি, তারা মনে করছে যে একজনের প্রাণের মূল্য, একজনের স্নেহের মূল্য, এবং তারা যেটাকে সম্মান বলে মনে করছেন, তার দুটো দাঁড়িপাল্লায় মাপা যায়, এটা তারা মনে করছেন, এবং তার জন্য তারা কোনো লজ্জাবোধ করছেন না। এবং ওই নিরুপমা পাঠকের মা বলেছিল যে আমি যা করেছি আমি ঠিক করেছি,
নিধি বারাক বলে একটি মেয়ে হরিয়ানার, একদম একরকম ঘটনা। সেখানে তার প্রেমিককে গলা কেটে ফেলে দেওয়া হয়, মেয়েটিকে তো মারাই হয়। অসংখ্য ঘটনা আছে এবং আমরা দেখেছি যে ভারতবর্ষে কত সংখ্যক এই ধরনের খুন হয় তার কোনো হিসেব সেই অর্থে নেই, কোনো রেকর্ড নেই যে কত সংখ্যক খুন হচ্ছে। এই জিনিসটার মধ্যে তো প্রথমত কাজ করে যেটাকে তুমি অধিকার বোধ বলছো, সেটার কিন্তু ওই গোড়াটা লুকিয়ে থাকে অসংখ্য অসংখ্য কারণের মধ্যে একটা, যে প্রবলতর শক্তি মনে করে যে আমি এদেরকে যা বলবো এরা তাই শুনবে। এবং ভারতবর্ষের সমাজ ব্যবস্থার একটা অন্যতম ধারাই হচ্ছে যে মানুষের ব্যক্তিগত যৌন জীবনের মধ্যে নাক গলানো। আমি আরুষির কথা এখানে উল্লেখ করছি না, কারণ আরুষি একটি বাচ্চা মেয়ে, 14 বছর, তার জীবন সম্পর্কে, যৌন জীবন সম্পর্কে বা স্বাভাবিক জীবনযাপন সম্পর্কে কোনো ধারণাই জন্মায়নি। এটা ছোট্ট বাচ্চা, শিশু। সুতরাং কিন্তু অন্যান্য যেগুলোর কথা বলছি, যে এই যে একটি অ্যাডাল্ট মেয়ে, একটি অ্যাডাল্ট ছেলে পরস্পরকে পছন্দ করছে, তারা পরস্পরকে বিবাহ করছে বা বিয়ে করতে চাইছে, সেই জায়গায় এসে তার ভাই, বাবা, বেরাদার, পাড়া প্রতিবেশী, গ্রাম পঞ্চায়েত সবাই তাদের পেছনে লেগে গেল। কেন না তারা যেভাবে চাইছে সেভাবে ছেলেটি আর মেয়েটি আচরণ করছে না, সেভাবে পছন্দ করছে না। এই মানসিকতাটাও কিন্তু এখানে ভীষণ রকম জরুরি ভাববার মতো আমার মনে হয়, যে ভারতবর্ষের একটা এমন ধরনের সামাজিক বিপ্লব প্রয়োজন, যে বিপ্লবটা অন্তত এই কথাটা মানুষকে ভাবতে শেখাবে যে যৌন জীবনটা হচ্ছে দুজন মানুষের, আমি নারী পুরুষও উল্লেখ করছি না, পৃথিবী এখন এমন জায়গায় এসে পৌঁছেছে যে দুজন মানুষের ব্যক্তিগত, একেবারে ব্যক্তিগত, তাদের নিজেদের সেই সিদ্ধান্তটা নিতে দাও, এই কথাটা ভাবা। এবং যেটা তো হয় যে মেয়েরা সম্মান পাচ্ছে না, এবং এই প্রবলতর শক্তির একটা অসম্ভব প্রকাশ, যে আর কিছু না হলেও আমি খুনটাও করে ফেলবো, তাতে আমার যা হয় হবে। এবং তাতে আমি ওই জায়গাটাতেও আমি, আমার যাই হোক, সে আমার সন্তান হোক, আমার যাই হোক, আমার ভাই হোক। ইভেন একটা ভয়ঙ্কর ঘটনা আমার মনে পড়লো এই মুহূর্তে, যে একটি মেয়ে, বোধহয় যতদূর মনে পড়ছে হরিয়ানা বা এরকম ধরনেরই কোনো জায়গাতে, যে মেয়েটি একটি ছেলেকে ভালোবাসতো বলে তার দাদা, তার খুড়তুতো দাদা এবং সেই দাদার বন্ধু, সেই দাদা এদের দুজন, ছেলেটি নিজে তার বোনকে রেপ করে এবং তার বন্ধুদের প্ররোচিত করে সেই কাজটি করবার জন্য। কেন না বোন অন্য একজন ছেলেকে ভালোবেসেছিল, তারপর তাকে খুন করে দেয়। মানে কত বলবো, আমার তো মনে হয় যে প্রতিদিন যদি আমরা এই খবরগুলোকে ট্র্যাক করি, তাহলে আমাদের শকড হবারও আর কোনো স্ট্যাটিস্টিক্স থাকবে না। ঠিকই। হরিয়ানার কথা বলছিল তিলোত্তমা, শুধু হরিয়ানায় কেন, এই রাজ্যে, যে রাজ্য নাকি শিল্প সংস্কৃতির পীঠস্থান, সেই রাজ্যেও খুব সাম্প্রতি ঘটিতে নদিয়ার নাকাশিপাড়ায় এই ধরনের ঘটনা আমরা দেখেছি, এই ধরনের বিভৎস ঘটনা দেখেছি দক্ষিণ 24 পরগনার নাদিয়ালে। দেখাবো। সিবিআই আদালতের রায়, আরুষি হেমরাজকে খুন করেছিল আরুষিরই মা বাবা। তদন্তকারী দলের দাবি, আরুষি ও পরিচারক হেমরাজকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন রাজেশ। পরিবারের তথাকথিত সম্মান রক্ষায় খুনের ঘটনা অবশ্য নতুন কিছু নয়। গত কয়েক বছর ধরেই হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থানের খাপ পঞ্চায়েতের দাদাগিরিতে অনেকেই অকালে প্রাণ হারিয়েছেন। পরিবারের সম্মান রক্ষার নামে খুনের ঘটনা ঘটেছে এ রাজ্যেও। গত বছরের ডিসেম্বরে খাস কলকাতাতেই এমন ঘটনা ঘটে। বোনকে খুন করার পর হাতে তলোয়ার নিয়ে নাদিয়াল থানায় গিয়ে আত্মসমর্পণ করে মেহতাব হোসেন নামে এক যুবক। পুলিশকে বলে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল তার বোন, তাই পরিবারের সম্মান রক্ষায় বোনকে খুন করেছে সে। বোনের বাড়িতে গিয়ে তলোয়ার দিয়ে তার মুন্ডচ্ছেদ করেছে, তারপর সেই কাটা মাথা নিয়ে এসেছে থানায়। এর 2 মাস আগে গত বছরের সেপ্টেম্বরে নদিয়ার নাকাশিপাড়ার এক কিশোরীকে কুপিয়ে খুন করা হয়। বছর 17-র মাম্পি ঘোষের সঙ্গে 2.5 বছর ধরে সম্পর্ক ছিল প্রতিবেশী সঞ্জয় দের।
পেশায় দিনমজুর সঞ্জয়কে মোটেই পছন্দ করত না মাম্পির পরিবার, কিন্তু তাদের আপত্তি সত্ত্বেও প্রতিবেশী যুবকের সঙ্গে সম্পর্ক রাখার শাস্তি হিসেবে খুন করা হয় মাম্পিকে। কুপিয়ে মারার অভিযোগ ওঠে তারই মা, বাবা, কাকা ও দাদার বিরুদ্ধে। কয়েক মাস আগে হরিয়ানার রোহতাকে পরিবারের সম্মান রক্ষার ছেদ যুক্তিতে দুই যুবক যুবতীকে খুন করা হয়। নিধি ও ধর্মেন্দ্র পালিয়ে বিয়ে করেছিল, সেই অপরাধেই দুজনকে খুন করে নিধির বাড়ির লোকেরা। খুন করেও তাদের মধ্যে কোনো অনুশোচনা ছিল না। কয়েকদিন পরই একই রকমের ঘটনা ঘটে অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গালে। 17 বছরের একটি মেয়েকে তারই পরিবারের লোকেরা খুন করে। দূর সম্পর্কের এক দাদার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল মেয়েটির, তারই শাস্তি হিসেবে খুন। হরিয়ানার খাপ পঞ্চায়েতের তালিবানি বিচারে প্রাণ গিয়েছিল নবদম্পতি মনোজ বাবলির। 2007 সালের জুন মাসে খাপ পঞ্চায়েতের নির্দেশে খুন করা হয় মনোজ বাবলিকে, কারণ দুজনেই একই গোত্রের হওয়ায় তারা নাকি ভাই বোন। 2010 সালে মনোজ বাবলি খুনের ঘটনায় অভিযুক্ত 5 জনকে দোষী সাব্যস্ত করে ফাঁসির নির্দেশ দেয় কার্নাল জেলা আদালত। নামেই সম্মান রক্ষা, কিন্তু মানুষ হত্যার মধ্যে দিয়ে কোন সম্মান রক্ষা হয় তা আজও বুঝে ওঠা যায়নি। এবিপি আনন্দ। চন্দ্রিলের কাছে আসবো, কিন্তু তার আগে গতকাল থেকে www.abpanando.newsbulletin.in এ আপনারা ঠিক কি মতামত জানিয়েছেন আপনাদের সামনে আপনাদের মতামত তুলে ধরবো। এই মুহূর্তেও প্রচুর মতামত আসছে। সুস্মিতা পাল লিখছেন, সর্বত্র বিশ্বাসের হত্যা চলছে, তার মন্তব্য। সৈকত লিখছেন, অনার কিলিং আজ বড় সমস্যা। যারা নিজেদের সন্তানের ওপর এত নিষ্ঠুর হতে পারেন তাদের কোনো অন্যায় করতেই হাত কাঁপবে না। পরের মন্তব্যে যাব। জয়দীপ ঘোষ লিখছেন, যেখানে শিক্ষিত মানুষরা অপরাধ করে সেখানে বোধহয় এভাবেই প্রমাণ লোপাট ও স্বীকারোক্তি আড়াল করা যায়। পরের মন্তব্য। রিমি দাস লিখছেন, আরুষির মা বাবা অন্যভাবেও শাসন করতে পারতেন। শাসনের অনেক পদ্ধতি ছিল, কাউকে হত্যা করা শেষ সমাধান নয়। প্রসেনজিৎ দে লিখছেন, রাগের বশে মানুষ অনেক কিছুই করে ফেলে, কিন্তু নিজের সন্তানকে খুন নিকৃষ্টতম কাজ। তারপরও আরুষির বাবা মায়ের কোনো অনুশোচনা হলো না, উল্টে তারা প্রমাণ লোপাটের চেষ্টা করলেন। চন্দ্রিলের কাছে আসবো পরের প্রশ্ন নিয়ে। চন্দ্রিল, আমি কালকে বোধহয় আয়নার সামনেও আমাদের প্রত্যেকের দাঁড়ানো প্রয়োজন, সেটা হচ্ছে ভারতবর্ষের সমস্ত নিউজ চ্যানেল দেখছিলাম, পুরোটাই বলা হচ্ছে আরুষি হত্যাকাণ্ড। আরুষির সঙ্গে সঙ্গে আরেকজন যুবককেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, তার নাম হেমরাজ। তার ছবিটা বোধহয় 1 ঘন্টায় কয়েক সেকেন্ডের জন্য একবার এলো কি এলো না, এবং এই গোটা 5 বছরের ট্র্যাকে সংবাদপত্র বলো, টেলিভিশন চ্যানেল বলো, সব জায়গায় আরুষি হত্যাকাণ্ড। এক হচ্ছে যে আমরাও কি কোথাও ভয়ঙ্করভাবে শ্রেণী সচেতন, যে কারণে হেমরাজের মৃত্যুটা একই সঙ্গে হওয়া সত্ত্বেও সেটা কখনো শিরোনাম হয় না, আরুষি হয়। 1, 2 হচ্ছে যে সম্ভাবনাটার কথা আমরা খানিকক্ষণ আগে আলোচনা করছিলাম, যে এই তলোয়ার দম্পতির ছেলে হচ্ছে হেমরাজ এবং আরুষি পরিচারিকার কাজ করে। সেখানে আদৌ এই ঘটনা ঘটতো কিনা, বা সেই ঘটনা ঘটলে তার কি প্রতিফলন ঘটতো সংবাদ মাধ্যমে, বোধহয় শ্রেণী সচেতনতা এইভাবেই শেকড় গেড়েছে আমাদের অজান্তে। একদম, তোমার দুটো সম্পর্ক আসলে পরস্পরের সঙ্গে সম্পৃক্ত। এবং তিলোত্তমা এক্ষুনি যে কথাটা বারবার বলছিল, যেটা প্রবলতর শক্তি, সেটা আসলে পিতৃতন্ত্র, মানে এতে কোথাও কোনো সন্দেহ নেই। প্রবলতর শক্তিটা তাই, এটা মানে বহু স্তরে এটা বিধৃত আছে। ও একটা শুধু যৌন স্বাধীনতার কথা বলেছে, আসলে এখানে ব্যক্তি স্বাধীনতা, যৌন স্বাধীনতা ও নারী স্বাধীনতা, এটার পুরোপুরি বিরোধী আমাদের সমাজ। এবং তুমি যে কথাটা প্রথমেই বললে সেইটা সূত্রে বলি, এই যে মাইন্ডসেটটা, মিডিয়ারও মাইন্ডসেট আমাদের সবার। হেমরাজ হচ্ছে গরিব, হেমরাজ বয়স্ক, হেমরাজ কুৎসিত, ফলে ও মরে গেলে সেটার জীবনের দামটা বিরাট কিছু নয়। আরুষি সুন্দর, আরুষি ছোট্ট, আরুষি বড় লোকের ফর্সা একটা চমৎকার মেয়ে, ফলে হত্যা মামলাটা তার। হেমরাজ হচ্ছে কোলাটারাল ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে। হেমরাজের হত্যা নিয়ে কেউ হই হই করছে না, কেউ চমৎকার ইংরেজিতে বক্তৃতাও দিচ্ছে না, কেউ বাইলাইনও লিখছে না, লিখবেও না, কারণ আরুষি নেই বাইলাইন হবে। এই যে মাইন্ডসেট, এটা থেকে আমরা যেখানে যেতে পারি তা হলো এই যে আমরা ভাবি না যে এটা করেছে ওরা, কি অমানসিক কাজ। আর করে কারা? হরিয়ানা, রাজস্থান, তুমি বলছিলে পাঞ্জাব, এখানকার যে লোকগুলো, তাদের সঙ্গে অন্তত পক্ষে আমাদের যে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত আরবান লোক, তাদের কোনো যোগ নেই। চিচি, আজকে প্রত্যেকটা লোক যারা এবিপি আনন্দ দেখছেন শিউরে উঠছে, আমি অন্তত কোনোদিন এরকম করবো না। একেবারে ভুল। কিলিংটা অব্দি হয়তো করবে না, কিন্তু অনারের যে ধারণা সেটা সম্পূর্ণ এক। প্রত্যেকটা বাঙালি মধ্যবিত্ত মনে করে যে ও যেটা করেছে আজকে, এই যেভাবে প্রজেক্টের হচ্ছে মনে হচ্ছে ভুল, কিন্তু কোথায় কোথায় ঠিক। দেখো, এই যে অনার কিলিং, তার অনেকগুলো স্তর থাকে। সবচেয়ে ওপরের যে স্তরটা ন্যাচারালি যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা, যে বেজাতের সঙ্গে যাচ্ছিল কেন। এইবারে দেখো, আমাদের প্রত্যেকটা গড় হিন্দু পরিবারে বলা হয় বাবা আর যাই করো, মেয়েকে বলা হয়, কারণ এই সব কিছুর ওনাস কিন্তু মেয়ের ওপর। সম্মান রক্ষার ওনাস মেয়ের, ছেলের নয়। সেটা অন্য, মানে
শাশ্বতী দিয়ে নিয়ে তাড়া তাড়া লিখেছেন যে কিভাবে একটা মেয়েকে আসলে তো প্রপার্টি হিসেবে ধরা, কিন্তু সেটা আমি পরে বলছি। আগে কথা হলো একটা গড় হিন্দু পরিবারের সব মেয়েকে বলে বাবা আর যাই করিস মুসলমানের সঙ্গে বিয়ে করিস না, মুসলমানের সঙ্গে পালাস না, এবং এতে কোনো সন্দেহই নেই একটা গড় মুসলিম পরিবারও বলা আর যাই করিস বাবা হিন্দুর সঙ্গে ভেগে যাস না। তার মানে বেজাতের সঙ্গে তুমি যাবে না, এটা কিন্তু খাপ পঞ্চায়েত যা বলছে আমরা আলাদা কিছু বলছি না। এবং মনে রাখতে হবে হিন্দু আর মুসলিম শুধু বেজাতটা নয়, সবচেয়ে বড় ছোট জাত হচ্ছে গরিব জাত। ফলে আমার মেয়ে যদি একটা চাকরের সঙ্গে শুচ্ছে আমি দেখি, সেটাকে ক্ষমা করার প্রশ্ন ওঠে না, চাপকে লাল করে দাও। হ্যাঁ, এখানে চাপকে লাল করবে না গলফ ক্লাব দিয়ে মারবে, হাতের কাছে শিলনোড়া থাকলে তুমি কি করবে সেটা ওই পরিস্থিতির উপর নির্ভর করছে, লোকটার গায়ের জোরের উপর নির্ভর করছে। কিন্তু আসল কথা হচ্ছে এই যে একটা ছোট লোকের সঙ্গে আমার মেয়ে শুতে পারে না, এটা হয় না। সেখানে একটা কোটিপতির মেয়ে যদি একটা গরিব মুসলিম বস্তির লোককে বিয়ে করে চলে যায়, তার তত্ত্ব বসে বসে গল্প করে আর মুড়ি বেগুনি খায়, সেটা ক্ষমা করা হবে না, হতে পারে না। হ্যাঁ, এটা তুমি বলতে পারো সবাই কি তাহলে মেরে ফেলবে? ফেলবে না, অবশ্যই ফেলবে না। কি করবে? বাথরুমে বন্ধ করে রাখবে। কি করে বলবে 3 মাস তুই বাড়ি থেকে বেরোবি না, তুই পাড়ার মাস্টারের সঙ্গে প্রেম করছিস, আমার সম্মানটা কোথায় যাবে? কি করবে? জব্বলপুরে মামার বাড়িতে পাঠিয়ে দেবে, 6 মাসের মধ্যে মেয়েটার সম্বন্ধ করে বিয়ে ঠিক করবে, আনবে, এনে সেই দিন বিয়ে দিয়ে দেবে, যাতে কোনোদিন ওইটা না করতে পারে। তার মানে একটা বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত, তথাকথিতভাবে আমরা বলি না আরবান, আমাদের এখানে এরও হবে না। কেন হবে না? আরবান কিসে আরবান? কলকাতার মতো একটা গন্ডগ্রাম আর পৃথিবীতে কটা আছে? সম্পূর্ণ গ্রাম্য জায়গা, ওখানে হুঁকো খেতে খেতে চণ্ডী মণ্ডপে কেচ্ছা করতো, এখানে দামি মদ খেতে খেতে কেচ্ছা করে। গ্রাম্যতা কাকে বলে? সমস্ত ক্ষুদ্রতার সাধনাকে বলে, যে আমি আমার একটা বন্দোবস্ত করেছি, এটাকে আমি কোনোভাবে ভাঙতে দেব না। আমার যে পজিশন, সে আমার এই সিস্টেমটা ভেঙে কোনোভাবে বেরোবে না। সেটা একটা তাবৎ শিক্ষিত কিসে শিক্ষিত? যে হ্যাঁ মলে যায়, 4-5টা ইংরেজি জানে, ওই বেহালা বাজাবার কি বলে, রোমে যখন আগুন লেগেছিল তখন বেহালা বাজাচ্ছিলেন যে নিরো, তার সঙ্গে রবার্ট ডি নিরো তফাৎটুকু জানে। এর বাইরে এসকালেটারে পট করে উঠে যেতে পারে, দেহাদিরও দেখলে উঠতে পারে না, ভয় পায়। আর আমরা আরবান, কারণ আমরা টপ করে চলে যাই, কিন্তু শুধু ওইটুকুই তফাৎ। এবং চণ্ডী মণ্ডপে যেটা হচ্ছে সেটা হয়তো ফেসবুক বা টুইটারে বা পরস্পর ফোনে হচ্ছে, একই জিনিস হচ্ছে। ফেসবুক তো একটা মানে মূর্খদের একটা প্যারেড করার জায়গা, মানে মূর্খদের একটা চমৎকার উৎসব, কিন্তু সেটা অন্য তর্ক, অন্য প্রতিপক্ষ এসে বলা যাবে। আসল কথাটাই যে এই যে সাম্প্রদায়িকতার মনোভাব, বিশেষ করে গরিবদের সঙ্গে একটা বড় লোকের কোনো সম্মিলন হতে পারে না, হলেও সব সম্মান টম্মান জানি না, চড়িয়ে লাল করব। এখানে প্রত্যেকটা লোক যারা বসে দেখছে, যারা মনে করে যে বেজাতের সঙ্গে যাবি না বলে, সব এক। এরপরের কথা হচ্ছে, তিলোত্তমা সেটা হিন্ট করেছে, সেটা হচ্ছে এই যে একটা ব্যক্তিকে আমরা ব্যক্তি হিসেবে দেখি না। আমাদের এখানে প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে তার গোটা সমাজের ও পরিবারের সাবসেট। খুব বড় লেখক আমাদের এখানে, ধরো একজন ব্যক্তির সঙ্গে ব্যক্তির মিলন হিসেবে আমরা বিবাহকে দেখি না, কিন্তু এটা একটা গোষ্ঠীর সঙ্গে একটা গোষ্ঠীর মিলন, একটা পরিবারের সঙ্গে একটা পরিবারের মিলন। যার জন্য একটা ব্যক্তি যখন হাঁটছে, পেছন পেছন তার পুরো পূর্বপুরুষ অয়েল পেন্টিং থেকে নেমে হাঁটছে, কিন্তু 250 জন। একজন ব্যক্তি যখন একজন ব্যক্তিকে ফাঁকা ঘরে দুপুরবেলা চুমু খাচ্ছে দরজা বন্ধ করে, 250টা প্রেত তাকে নজর করছে, এবং সেই চুমুটা হয় অনুমোদন করছে অথবা করছে না। এবং একজন ব্যক্তি হিসেবে তোমাকে আমি ট্রিট করি না, তার বদলে একটা গোটা পরিবারকে তোমার ঘাড়ে চাপিয়ে দিই। ব্যক্তি স্বাধীনতাকে দোলে যে একটা আশ্চর্য সেডিস্ট মজা আছে, সেটাকে রন্ধ্রে রন্ধ্রে ফিউডাল সেডিজম, সেটাকে উপভোগ করি, এটা আমাদের সকলের মধ্যে আছে। যার জন্য দেখবে যখন পাশ্চাত্য খুব নোংরা আর প্রাচ্য খুব মহৎ, এই নিয়ে সবাই তর্ক করে, একজন মানে অত্যন্ত অশিক্ষিত লোক এবং তথাকথিত সাংঘাতিক ডিগ্রিধারী লোক একই কথা বলে। কি কারণে প্রাচ্য এত পবিত্র? দুটো কারণে। একটা তো এই যে আমরা টিস্যু পেপার ব্যবহার করি না, জল ব্যবহার করে কাজ সারি, এই জন্য আমরা পবিত্র। আর 2 হচ্ছে আমাদের মধ্যে সতীত্ব আছে। কি করে আছে না, ওরা তো জন্তু জানোয়ারের মতো যাত্রার সঙ্গে শুয়ে পড়ে। তুমি গুরুদত্তের ছবিতে এই ডায়লগ পাবে, জামা কাপড় বদলাবার মতন যারা যৌন সঙ্গী বদলায় তারা মানুষ নয়, আর আমরাও তাই। এই যে সতীত্ব, এটার সঙ্গে যৌন স্বাধীনতার অত্যন্ত যোগ আছে। কিন্তু তার আগে ওখানে ওরা ব্যক্তি হিসেবে দেখছে, তো একটা ব্যক্তিকে সম্মান করছে, তো ব্যক্তির সিদ্ধান্তকে সম্মান করছে। তো এখানে তুমি ব্যক্তি নও, তো তোমার তো প্রতিটি মুহূর্তে তোমার সমাজসই হয়ে থাকার একটা দায় তুমি বহন করে চলেছো। তাহলে তোমার কি করে আস্পর্ধা ওটা করা? কারণ তুমি তো আমার যে মানসিকতা, আমার মানসিকতা বলবো না, আমার পরিবারের, আমার গোষ্ঠীর যে মানসিকতা, যে মানস জগৎ, সেইটাকে তো তুমি তার পরিপন্থী কাজ করে ফেললে, সেটাকে তুমি নাড়া দিলে।
তুমি এটা করতে পারো এটা পারফেক্ট। আমি শুধু একটা যোগ করবো চন্দ্র, তোমার মনে আছে হেতাল পারেকের বিভৎস ঘটনা, কোনো সন্দেহ নেই সেটা নিয়ে, কিন্তু ধনঞ্জয়ের ফাঁসির সময় আদালতে এবং আদালতের বাইরে এই দাবি বারবার উঠেছে যে এই অপরাধটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, সেটা নিয়ে আমার কোনো সংশয় নেই। কিন্তু কেন না ধনঞ্জয় বাড়ির দারোয়ান, এবং সমস্ত দারোয়ান যদি এরকম বাড়ির উপরতলায় গিয়ে এই ধরনের দুষ্কর্ম করে কি হবে? মানে ধনঞ্জয়ের অপরাধটা যেন ছোট, ধনঞ্জয় ওই শ্রেণীর বলে সেই অপরাধটা অনেক বড় হয়ে গেল, যার জন্য আজকে হেমরাজকে ইগনোর করা হচ্ছে। মানে ওইখানেটা এক সূত্রে বাঁধা। আমি না একটা ছোট্ট পয়েন্ট জাস্ট বলতে চাই, সেটা হচ্ছে যে এটা দেখুন, আপনি প্রথম থেকে যে সমস্ত কোট আনকোট কুখ্যাত ধর্ষণ মামলাগুলি মেয়েটির নামে পরিচিত ছিল, মথুরা, মায়া ত্যাগী, ঠিক আছে, তারপর কিন্তু সেটা উইমেন্স মুভমেন্টেরও একটা ডিমান্ড ছিল যে আমরা মেয়েটিকে চিহ্নিত করি, সে আসলে সার্ভাইভার বা সে আসলে ভিকটিম, ঠিক আছে, আসল অপরাধীদের আমরা চিহ্নিত করি না। আমরা কিন্তু মথুরা রেপ কেসটা তুকারামের নামে কখনো বলি না। তো তার ফলে সেটা একটা চাহিদা উঠতে থাকে, এবং যেখান থেকে পরবর্তী সময় জায়গা দিয়ে তার নামে কোনো নাম আরোপ করে, কামদুনির ক্ষেত্রে একটি সংবাদপত্রের উদ্যোগে অপরাজিতা বলা হলো, এতে দামিনী, আমানত, নির্ভা, এইভাবে নানান রকম ভাবে কোথাও কিন্তু আমরা মেয়েটির নামে যাতে মামলাটি চিহ্নিত না হয়, এই চেতনার আগে কিন্তু আরুষি মামলাটা বোধহয় ঘটেছে। আমি আপনার পয়েন্ট একদম অস্বীকার করছি না, কিন্তু আমি বলছি তার সঙ্গে এই প্রবণতাটা যেভাবে আমরা মায়া ত্যাগী, সে খুব মানে সুন্দরী অল্প বয়সী ছিল, জাস্ট আমাদের ঘটনা হচ্ছে যে তার নাম করে মামলাটা করে, এবং সেটা সেই চেতনাটা আমাদের সাম্প্রতিক কালে এসেছে, যে কারণে আমরা একদম সাম্প্রতিক কালে চেতনা এসেছে, চিত্র সাংবাদিক আমরা তাকে প্রফেশন দিয়ে আইডেন্টিফাই করছি, একদম শাশুড়ি, এবং চেতনা, এবং তারপর সুপ্রিম কোর্টের ভার্ডিক্টও এসেছে যে নাম বলা যাবে না, নাম শুধু নয়, নাম, পরিজনদের নাম, এমনকি বাড়ি, লোকেশন, এটাও বলা যাবে না। ফলে আমি জাস্ট সেটাও একটা করতে চাই যে আমরা হয়তো গত 2 বছরে এই অ্যানোনিমিটির দিকে কিছুটা যেতে চেষ্টা করছি, যে কারণে যখন সুজেট জর্ডান নিজে বলে আমি বিরক্ত হয়ে গেছি পার্ক স্ট্রিটের ভিকটিম শুনে শুনে, কারণ ও ঠিক এই শব্দবন্ধ ব্যবহার করেছিল যে আমি নিজের নামে চিহ্নিত হতে চাই। ফলে সেই জায়গাটায় কোথাও কিন্তু এটা আছে যে আমরা আসলে কোথাও তাকে আড়াল করতে চাই, এই জায়গা থেকে গত 2 বছরের এটা চেতনা না। এবং এই গোটা যে লড়াইটা করতে হবে এই অনার কিলিং এর মানসিকতার বিরুদ্ধে, যদি আদৌ লড়াই করে কিছু করা যায় এই তোর সমাজকে, তাহলে সেটা তো পুরোপুরি নারীবাদের দিক থেকেই করতে হবে, মানে মানবতাবাদের দিক থেকেও এবং নারীবাদের দিক থেকেও। তার সবচেয়ে বড় কারণ তিলোত্তমা বললো না যে আমি এখানে পুত্র কন্যা সন্তান বলবো না, শুধু সন্তান বলবো, সেটা ভুল। কন্যা সন্তান বলেই ভ্রূণ হত্যাটা করা হয়। এই যে গোটা দেশটা, এটা হচ্ছে নারীদের বিরুদ্ধে একটা দেশ, এবং এটা শুধু এই দেশ বলে নয়, মানে সমস্ত নারীকে এখানে ব্যক্তি হিসেবে ধরাই হয় না। এই যে আমি বললাম না ব্যক্তি স্বাধীনতা, এই কথাটা আসলে আরোপ করা যায় না। নারী হচ্ছে একটা সম্পত্তিটা বিয়ের সময় হাত বদল হয়ে যাবে, অন্যের সম্পত্তি হবে। যার জন্য দেখো এই যে ছোট করে বোধহয় বলা যায় পণ্য হিসেবে আমরা গণ্য করছি। হ্যাঁ, কথাটা নগণ্য নয়, সেটা পরে আসে। এমনিতে ঘটনাটা যে এই যে আমরা বলি না খাপ পঞ্চায়েত এমনিতে তো রিডিকুলাস একটা ব্যাপার, যে একটা আসলে জমিতুতো ভাবে ওরা একটা গোষ্ঠী তৈরি করেছিল, সেটাকে ওরা রক্তের সম্পর্ক বলে ইন্টারপ্রেট করে হাবি জাবি জিন ফিন বলছে, সেটা সম্পূর্ণ আলাদা। এইখানে সমীক্ষা চালিয়ে দেখা গেছে যে শুধুমাত্র ওই যে নিজের গোষ্ঠীর মধ্যে বিয়ে করেছে বলে ওরা মারছে 3% মেয়েকে, তা নয়, অনেক বেশি মারছে সেই সব মেয়েদের যারা নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করেছে। তারা কিন্তু ওদের ওই প্যারামিটারটা মেনে বিয়ে করেছে, মানে অন্য লোককে বিয়ে করছে। কিন্তু কথাটা হচ্ছে তুমি মেয়ে, তুমি তোমার পছন্দ মতো বিয়ে, তোমার পছন্দের অধিকারই নেই। এই যে অনার কিলিং, এটা কিন্তু শুধুমাত্র বেজাতে বিয়ে করলে হয় না, এটা হয় হচ্ছে সবচেয়ে বড় আরো দুটো কারণ আছে। এক হচ্ছে বাড়ি থেকে একটা সম্বন্ধ করা হয়েছে, কোনো মেয়ে যদি সেটাকে না মেনে বলে যে আমি এই বিয়েটা করব না, অথবা কেউ যদি তার স্বামী থাকতেও বলে যে আমি এই স্বামীর সঙ্গে ঘর করব না, স্বামী তাকে পিটিয়ে শেষ করে দিচ্ছে, স্বামী তোমার, কালচিটাটা তোমার, ধর্ষণটা তোমার, কিন্তু বস অনারটা আমার, ডিসিশনটা আমার। নাদিয়ালের ঘটনাটাই এইটাই ঘটেছিল। ওই
বাড়িতে গিয়ে কিন্তু করেনি, ওকে চেস করেছে করে এবং রাস্তায় যখন মুন্ডুটা কেটেছে। রাস্তায় মুন্ডুটা কেটেছে এবং সেই সময়টা রাস্তার ধারে লোক দেখেছে, কেউ আটকায়নি। ওকে একটি মেয়ে ওর বন্ধু আটকাতে গিয়েছিল, তার পিঠে এরকম ভি, মানে সে এসএসকেএম এ ভর্তি ছিল, আমাদের সংগঠন থেকে আমরা ফলো আপ করেছিলাম, ভির মতো কোপ পড়েছে, চপারের কোপ ভির মতো, এবং হাতটা এতটা কেটে গিয়েছিল, জাস্ট ঝুলঝুল করছিল। সেই অবস্থায় তাকে ভ্যান রিক্সায় করে এনে এসএসকেএম এ ভর্তি করা হয় এবং সেটা নিয়েও একটা ঝামেলা যে পুলিশ কেস না করলে ওকে ভর্তি দেবে না। এই পুরোপুরি এই যে জিনিসটা এইটা করে রাখছে, অর্থাৎ নারী প্রপার্টি সেটা করে। এবারে আগেকার রোমে নিয়ম ছিল যদি কোনো নারী ধর্ষিতা হয় তাকে মেরে ফেলা হতো, কারণ ধর্ষিত হলে প্রপার্টিটা নষ্ট হয়ে গেছে, একে তো আর ফেভিকল দিয়েও জোড়া যাবে না, ফলে সেটা একটা পচে যাওয়া জিনিস। এবার সেই যে লিগেসিটা, এটা শুধুমাত্র ওই যে রোম তো খুব আরবান ছিল, মানে ওইভাবে শিক্ষিত অশিক্ষিত দিয়ে কিছু হয় না। গোটা জিনিসটা হচ্ছে একটা মেয়ে, সে একটা সম্পত্তি, কোনোভাবে সে যদি আমার বিন্যাসটা না মেনে কোনো জায়গায় যেতে চায়। এইবারে এই অনার কিলিং কিন্তু এমনকি হোমোসেক্সুয়াল অনার কিলিংও হয়, জর্ডানে হচ্ছে, টার্কিতে হচ্ছে, ব্রাজিল এবং আর্জেন্টিনার সংগঠন আছে যারা অনার কিলিং করে। যদি কোনো ছেলের মধ্যে বেশি মেয়েলি ভাব দেখা যায় বা যদি কোনো ছেলে হোমোসেক্সুয়াল হিসেবে নিজেকে প্রজেক্ট করে, তাহলে পরিবার না, সংগঠন থেকে গিয়ে তাকে মেরে আসে, ফলে সেটাও হচ্ছে। এইখান থেকে আসে হচ্ছে আবার তিলোত্তমা যেটা বলছে যৌন স্বাধীনতার কথা। আমাদের ধরো কলকাতা গ্রামে এরকম আমরা সবাই দেখেছি যে কোনো একজন বিবাহিতা মহিলা দুপুরবেলায় পাড়াতুতো একজন দেওরকে প্রত্যেক দিনই ফাঁকা বাড়িতে ডেকে নেন, সম্ভবত যৌনতা করেন। এইবারে পাড়া প্রতিবেশীরা, মানে প্রতিবেশী সমস্ত লোক বাঁশ নিয়ে ঘিরে ফেলছে বাড়িটাকে, যে তোমাদের মারবো, কারণ আমাদের পাড়ায় এসব নোংরামো চলবে না। প্রশ্ন হচ্ছে ওই জিনিসটা যা হচ্ছে, যাই হোক যৌনতা হোক যাই হোক, তার সঙ্গে এরা কোনোভাবে সম্পৃক্ত না। সেই যৌনতার সঙ্গে সেই মহিলা, এই ছেলেটি এবং তার স্বামী যা বোঝাপড়া করে নিতে পারে, কিন্তু ওরা বলছে আমাদের পাড়াটা করে বাঁশ পেটে করে মেরে ফেলবো। ওসব কিছু জানি না কেন, তার কারণ হচ্ছে একজন নারী সে একটা সমাজের অনুশাসনকে অমান্য করতে পারে না, তাহলে এদেরও মারা, তাহলে এরাই যদি মারতে পারে, আমি যে ওর কেউ নই, যে আমি 13সি বাড়িটায় থাকি, ও 12সি বাড়িটায় থাকে, তাহলে ওকে মারতে পারি, তাহলে ওর স্বামী যদি এসে সেদিন ওকে ছেঁচে দেয়, ওর যদি বটি দিয়ে গলা কেটে দেয়, আমি কেন আপত্তি করবো? কারণ সে তো ডাইরেক্টলি এটার দ্বারা সাফারার হচ্ছে। এইখানে আমি যৌন স্বাধীনতা তাকে দেবো না তো। আজকে ইংল্যান্ডে প্রত্যেক বছর 20-22টা গড়ে, প্রত্যেক বছর 20-22টা অনার কিলিং হচ্ছে, এবং বিবিসি সমীক্ষা চালিয়ে দেখছে যে প্রত্যেকটা হয় আরব দেশ থেকে আসা কোনো পরিবার করছে, অথবা ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে যাওয়া পরিবার করছে। কেন করছে? প্রায় প্রত্যেকজন বাবা মারে, ওদের বাবা দাদা এদের তো মারাটা ভালো লাগে, তো ওরা যখন মেয়েটাকে মারে তারা প্রত্যেকে বলে যে ও ওয়েস্টার্নাইজড হয়ে যাচ্ছে। কল্পনা করো, বার্লিনে একজন বাবা, এরকম একটা আরব কান্ট্রির একজন লোক, সে তার মেয়েকে মারছে এবং তারপর আদালতে গিয়ে বলছে ও জার্মান হয়ে যাচ্ছিল। তুমি থাকবে জার্মানিতে, তুমি থাকবে পাশ্চাত্যে, সেখানে কাজ করবে, খাবে, কিন্তু পাশ্চাত্যের মূল্যবোধ আমি ঢুকতে দেবো না, আমি ছোট স্কার্ট পরে বেরোতে দেবো না, আমি বয়ফ্রেন্ডের সঙ্গে যেতে দেবো না। তার মানে ফিল্মগুলো এগুলোকে সমর্থন করে। এই যে বিভিন্ন আমাদের এখানে সিরিয়াল যে জিনিসকে সমর্থন করে, সেই জিনিস যদি দেখা যায় তাহলে এই হত্যা কেন, মানে আর সব সমর্থন। আমাদের এখানে সিরিয়ালের কাজ হচ্ছে কি করে ভারতকে যতটা পিছিয়ে দেওয়া যায়, মানে পিছিয়ে আবার খুব ভালো দিকে চলে গেলে হবে না, মাঝে মাঝে একটা জঘন্য অন্ধকার ঢুকে যাচ্ছে। এই জন্যই মানে তাদের আমার ধারণা পয়সা দেওয়া হয় যে কোথাও কোনো প্রগতিশীল মানসিকতা দেখলেই ছাড়িয়ে দেওয়া হয় বোধহয় চাকরি থেকে, কিন্তু এর অজস্র উদাহরণ আছে। মানে যে দেশের ইসরো মঙ্গলে মহাকাশযান ছাড়ার আগের মুহূর্তে মহাকাশযান যাতে সঠিকভাবে ল্যান্ড করতে পারে, কোনো বিঘ্ন না হয়, তার জন্য তিরুপতির মন্দিরে পুজো দেওয়া হয়। সেই দেশে সমস্ত চেয়ারম্যান নিজে মন্দিরে পুজো দিচ্ছেন যে মঙ্গলযানটা যাতে ঠিকঠাক হয়। আমি শুধু আর একটা কথা বলি, অনেক বলে ফেলছি, কিন্তু আর একটা কথা শুধু বলি, সেটা হচ্ছে যে এই পাশ্চাত্যে যাওয়া কতগুলো খুব অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, ঝকঝক করছে সমস্ত কিছু, তারাও যে এই অসম্ভব একটা ভয় পাচ্ছে না। এইটা থেকে একটা জিনিস রিডিউস করা যায় যে আজকের এই বিশ্বায়ন বলো আর যাই বলো, পটাপট কিছু জানলা খুলে যাচ্ছে। তো এইটাকে এই ক্লোজ সোসাইটিগুলো যারা ক্লোজ থাকতে চায়, মানে তার সঙ্গে আমাদের এই কলকাতার বাঙালি মধ্যবিত্ত অত্যন্ত মানে একদম তারা চায় তো যে আমি যে কম্বলটা মুড়ি দিয়ে আছি এখানে যেন কোনো নতুন ধারণা না ঢুকলেই আমি তাকে যাতে মারি, পাটকেল ছুরি কোনোভাবে বের করে দিই। এরা ভীষণ ভয় পেয়ে গেছে এখন, কারণ কোনোভাবে আটকানো যাচ্ছে না। আরে একটা মেয়ে যদি মাঝরাত্রিরে বাথরুমে গিয়ে মোবাইলে সেক্সটিং করে, তো তুমি কি করে তাকে আটকাবে? পারবে না তো। এর থেকে হচ্ছে কি রিটেলিয়েশনটা অনেক বেশি হচ্ছে। এই যে খাপ পঞ্চায়েত বলছে না যে মেয়েরা যেন মোবাইল না নেয়, তার কারণ হিসেবে কি বলছে যে ওরা মোবাইলে প্রেম করবে, সেটা তো বটেই প্রত্যক্ষ কারণ। সবচেয়ে বড় কথা, মোবাইল একটা বাইরের জানলা, একটা মুক্তির দোতক।
এই যে কতগুলো এবং ঘর এবং সত্যিকারের জানলাগুলো আটকেও যেটাকে আটকানো যাবে, এটাই সমস্যা। একটা স্কুলেও মোবাইল বন্ধ করে দেওয়া হয়েছে বা এরকম একটা নোটিশ টাঙানো হয়েছে, আমি দেখেছি। না কিছু কিছু দেশ আছে না যেখানে বলছে বারবার একটু এক্সট্রিম যারা করে যে মেয়েরা গাড়ি চালাবে না, এই নিয়ে দেখো এখন তুল কালাম চলছে। গাড়ির মধ্যে দেখবে একটা এসকেপের ব্যাপার আছে, শুধু গাড়ি চালিয়ে লোকে কোথাও চলে যেতে পারে, তুমি তাকে আটকাতে পারবে না, দেশ ছেড়েই হয়তো চলে যাবে। এই যে এসকেপ গমনের দোতক যে গাড়ি, সেইগুলো মেয়েদের আটকে দেওয়া হচ্ছে, কারণ মেয়েরা আর যাই হোক প্রপার্টি ছাড়া কিছু নয়। এবং এই যে যত বললো এই যে সাম্প্রদায়িকতা কিংবা এই নারী স্বাধীনতা, যৌন স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এই সব কিছু আর যাই হোক মেয়েকে দেওয়া যাবে না, যার জন্য অনারটা মেয়েদের বহন করে চলতে হবে। অনারটা কি করে হবে? নিজেকে আটকে রেখে, নিজেকে রুদ্ধ করে, নিজেকে খর্ব করে, সেইটা যদি যতক্ষণ মেয়েরা করবে মেয়েরা বাধ্য, মানে শেকলটা গোটা গায়ে জড়িয়ে। হ্যাঁ, সেটা তুমি খাপ পঞ্চায়েতের মেয়েই বলো আর এখানকার খাপ খোলার মলে যাওয়া মেয়েই বলো, সব ক্ষেত্রে। এবং এই যে তুমি প্রথম বলছিলে হেমরাজের কথাটা ইগনোর করা হচ্ছে, কারণ আমি বলছি কারণ ও তথাকথিত ছোট লোক। আমাদের এখানে এক্স্যাক্টলি সেই মানসিকতা বড় লোক ছোট লোক জাত বেজাত নিয়ে আছে। এবং সেই দিক থেকে গলফ ক্লাবটা হট করে হাতে চলে এলে একজন বাঙালি শিক্ষিত প্রফেসর তাই করবেন না যা এই ভদ্রলোক করেছেন, এই অন্তত আমি বলতে পারি। কিন্তু এই যে গত 5 বছর ধরে যে তদন্ত এবং আইনি লড়াই চললো, তার কিনারা করতে 5 বছর লাগলো কেন? কেন বারবার বিভিন্ন তদন্তকারী সংস্থার ভেতরে নানা ক্ষেত্রে অসঙ্গতি এবং পরস্পর বিরোধী তদন্তের রিপোর্ট এলো? দেখাবো। অবশেষে আরুষি হত্যা রহস্যের ওপর থেকে পর্দা উঠল। গাজিয়াবাদের সিবিআই আদালত আরুষি হেমরাজ হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করল আরুষিরই বাবা মাকে। কিন্তু দেশের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যা রহস্যের কিনারা করতে কেন লেগে গেল প্রায় 5.5 বছর? কেন বারবার তদন্তকারী সংস্থাগুলির মধ্যেই সামনে এসেছে বিরোধ? বিলম্বিত বিচারের দায় কার? আরুষি হত্যার তদন্ত প্রথমে শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ। পরিচারক হেমরাজই আরুষিকে হত্যা করে পালিয়েছে এই তত্ত্ব সামনে রেখেই তদন্ত শুরু করে তারা। কিন্তু ঘটনার পরের দিনই ছাদ থেকে হেমরাজের দেহ উদ্ধারের ঘটনায় পাল্টে যায় তদন্তের গতি প্রকৃতি। আরুষির বাবা রাজেশ তলওয়ারকে গ্রেফতার করে পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশ দাবি করে পরিচারক হেমরাজের সঙ্গে আপত্তিকর অবস্থায় আরুষিকে দেখেই রাগের মাথায় রাজেশ তলওয়ার খুন করেন। এরপর হঠাৎই আরুষি হেমরাজ হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেন উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী মায়াবতী। সিবিআই এর তৎকালীন যুগ্ম অধিকর্তা অরুণ কুমারের নেতৃত্বাধীন তদন্তকারী দল প্রথমে এই সিদ্ধান্তে পৌঁছয় যে তলওয়ারের ক্লিনিকে কর্মরত কৃষ্ণা তার 2 সঙ্গী রাজকুমার ও বিজয় মণ্ডলের সঙ্গে আরুষি ও হেমরাজকে হত্যা করেছে। 3 জনকেই গ্রেফতার করে সিবিআই। এরপরই রাজেশ তলওয়ার জামিনে মুক্তি পেয়ে যান। 2008 আরুষি কাণ্ডে চার্জশিট জমা দিতে ব্যর্থ হয় সিবিআই। 2009 সিবিআই এর নতুন টিমকে দায়িত্ব দেওয়া হয় আরুষি হত্যাকাণ্ডের কিনারা করার। দায়িত্ব নেওয়ার 3 মাসের মধ্যে সিবিআই আদালতে জানায় তাদের সন্দেহের তীর তলওয়ার দম্পতির দিকে গেলেও কোনো প্রত্যক্ষ প্রমাণ হাতে নেই। আদালতে ক্লোজার রিপোর্ট জমা দেয় সিবিআই, কিন্তু ক্লোজার রিপোর্টকেই চার্জশিট হিসেবে গ্রহণ করে আদালত। সিবিআই এর রিপোর্টের ভিত্তিতে এবং প্রমাণ লোপাটের দায়ে তলওয়ার দম্পতির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। নিম্ন আদালতের সমন খারিজ করার জন্য ইলাহাবাদ হাইকোর্টে আবেদন জানায় তলওয়ার দম্পতি, কিন্তু হাইকোর্ট আবেদন খারিজ করে দিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন। এরপর সুপ্রিম কোর্টে আবেদন করেন তলওয়াররা, কিন্তু আবেদন খারিজ করে দিয়ে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় তাদের বিরুদ্ধে বিচার চলবে। শেষ পর্যন্ত সোমবার বিশেষ সিবিআই আদালত রাজেশ ও নূপুর তলওয়ারকে দোষী সাব্যস্ত করে এবং মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা। কিন্তু তদন্তে এত দেরি কেন হলো? কেনই বা কখনো তলওয়ার দম্পতি, কখনো কৃষ্ণা রাজকুমারদের দোষী মনে হলো বিভিন্ন তদন্তকারী টিমের? প্রশ্নের উত্তর কিন্তু অধরা। এবিপি আনন্দ। সিবিআই আইনজীবী বলেছিলেন রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম, সুতরাং অবশ্যই যেন ফাঁসির শাস্তি হয়, শেষ পর্যন্ত যাবজ্জীবন। এই নিয়ে এবং এই মামলার আইনি এবং পুলিশি তদন্তের দিক নিয়ে আসবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতির পর প্রতিপক্ষ অনুষ্ঠান নিয়ে ফেরত আসছি সবাই। জয়ন্তনারায়ণ বাবু, আপনার কাছে যাব।
সিবিআই আইনজীবী তিনি দাবি করেছিলেন যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম এটাকে বলতে হবে, ফাঁসির আদেশ দিতে হবে, যাবজ্জীবন দেয়া হয়েছে। আইনজীবী হিসেবে আপনার চোখে এই মামলা কতটা বিরলের মধ্যে বিরলতম, এবং এটা কি সত্যি এই ধরনের ঘটনা এবং তার জাজমেন্ট একটা নজির হয়ে থাকতে পারে, যেখানে গোটা ঘটনাটাই কিন্তু সাজানো হয়েছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ওপর, ডিরেক্ট এভিডেন্স প্রায় নেই বললেই চলে? ঠিক কথা। প্রথম আমাদের পূর্ববর্তী বক্তারাও তো বললেন এটা কিন্তু হয়, অর্থাৎ বাবা মার হাতে সন্তানের মৃত্যু বা সন্তানের হাতে বাবা মার মৃত্যু এটা হতে পারে কোনো না কোনো কারণে, দুর্ঘটনাই হোক বা ক্রোধের মাথায় হোক। কিছুদিন আগে ক্রিকেট খেলা, টেনিস খেলা নিয়ে গন্ডগোলেও এক বাবা তার ছেলেকে মেরে ফেলেছিলেন, এটা হতে পারে। কিন্তু এই ঘটনাটাতে আমি একজন আইনের সাধারণ ছাত্র হিসেবে দেখেছি যে এত ল্যাচেস আর লুপহোলস রয়েছে, তাতে এখানে বিরলের মধ্যে বিরলতম বলে আখ্যা দিতে আমার কিন্তু অসুবিধা হচ্ছে। প্রথমে বলবো, ঘটনার পরে 1 জুন 2008 ইনভেস্টিগেশনটা চলে গেল সিবিআই এর হাতে। তারপরে 13 থেকে 11 জুলাই 3 জনকে, কৃষ্ণ, রাজকুমার এবং বিজয় মণ্ডলকে গ্রেপ্তার করা হলো, এবং তৎকালীন সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর এদেরকে নিয়ে বলে দিলেন প্রেস কনফারেন্স করে যে আমরা তো কিন্তু তদন্ত শেষ করে ফেলেছি। তাহলে কি সেই তদন্তটা মিথ্যে ছিল? তারপরে জুলাই 2008-এ সিবিআই তারা চার্জশিট দিতে অক্ষম বলে তারা ওই আসামিদের ছেড়েও দিল। সেপ্টেম্বর 2009-তে সিবিআই এর একটা সেকেন্ড টিম তারা আবার তদন্ত ভারটা গ্রহণ করলো। 29শে ডিসেম্বর 2010 তারা ক্লোজার ডিক্লেয়ার করলো, অর্থাৎ কোনো সরাসরি তথ্য প্রমাণ নেই, আমরা এই মামলাটাকে ক্লোজার ডিক্লেয়ার করছি। বলে রাখি, সেই সময় 84 জনের সাক্ষী সাক্ষ্য নেওয়া হয়েছিল, প্রচুর তথ্য প্রমাণ জোগাড় করা হয়েছিল, ফরেনসিক ডকুমেন্টও কিন্তু ওই কেস ডায়েরির পার্ট ছিল। তারপরেও কিন্তু ক্লোজার ঘোষণা করা হলো। তারপরে আদালতের নির্দেশে সেই ক্লোজার রিপোর্টটাকে চার্জশিট হিসেবে প্লেস করে আবার তদন্ত শুরু করলো। সেটা হলো 6 জানুয়ারি 2012 মহামান্য সুপ্রিম কোর্টের একটা নির্দেশ এলো। তারপরের হচ্ছে এই ঘটনা। এবারে সবাই যেটা বলছেন যেটা অনার কিলিং, আমার প্রথম প্রশ্ন হলো, আমি কিন্তু সবাইকে রেসপেক্ট করে যে যা বলছেন মেনে আমি আইনের ছাত্র হিসেবে বলছি যে অনার কিলিং এর বা এ ধরনের আরুষির সঙ্গে হেমরাজের একটা সম্পর্ক ছিল। কোথাও কোনো হুইসপার কি কখনো এসেছে? হঠাৎ করে অনার কিলিং এর গল্পটা এলো, অথচ কিন্তু আরুষির একজন স্টেডি বয়ফ্রেন্ড ছিল বলে আমরা জানতে পারছি, যার এই মুহূর্তে 19 বছর বয়স, তার বিবৃতিও এই মুহূর্তে अवेलेबल। তাহলে অনার কিলিং এর কোনো হুইসপার কখনো এসেছে যে আরুষির সঙ্গে হেমরাজের একটা অবৈধ সম্পর্ক ছিল যার জেরে এই ঘটনাটা ঘটতে পারে? পুলিশ এখানে করেছে কি এটা থিওরি অফ এলিমিনেশন কাজে লাগিয়েছে, অর্থাৎ এ হতে পারে, ও হতে পারে না, ও হতে পারে, ও হতে পারে না, এভাবে কাটতে কাটতে তারা দেখেছে ঘরে 4 জন ছিল, 2 জন মৃত, তাহলে মা বাবা ওরা দুজনই হবে। পুলিশ থিওরি অফ এলিমিনেশন করতেই পারে, এটা পুলিশের তদন্তের একটা পদ্ধতি, কিন্তু এবং শার্লক হোমস যারা পড়েছেন তারা মোটামুটি এটা করতে পারে। কিন্তু এখানে একটা মজা আছে, যেটা অভিযুক্ত পক্ষের আইনজীবী বলেছেন, এখানে বলেছেন ফুল অফ অল্টারনেটিভ হাইপোথিসিস, মানে হতেও পারে নাও হতে পারে। যদি হতেও পারে নাও হতে পারে হয়, এবং যদি সরাসরি তথ্য প্রমাণ না থাকে, আগাগোড়াই সার্কামস্টান্সিয়াল এভিডেন্স অর্থাৎ পারিপার্শ্বিক তথ্য প্রমাণাদির ভিত্তিতে এইটা হয়, তাহলে কিন্তু আমি বলবো অভিযুক্ত পক্ষের হয়ে সাধারণত দাঁড়াই বলে যে বেনিফিট অফ ডাউট কিন্তু আসামি পক্ষের দিকে যাওয়া উচিত ছিল। যেটা সবাই বলছেন যে একটা দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে, হ্যাঁ দৃষ্টান্তমূলক সাজা মানে 302 যখন প্রমাণিত হয়েছে, আমি বলছি প্রমাণিত হয়েছে নিম্ন আদালতে, এরপর তো উচ্চতর আদালতে যাওয়া হবে, সেখানে আমার ধারণা আইনের ছাত্র হিসেবে এই প্রশ্নগুলো উঠবে। এবং যখন 302 প্রমাণিত হয়েছে, সঙ্গে 201 অপরাধের তথ্য প্রমাণ লোপাট, 203 অর্থাৎ ভুল তথ্য দেওয়া, তা যখন প্রমাণিত হয়েছে তখন 302 এর ন্যূনতম সাজা কিন্তু যাবজ্জীবন তা দিয়েছেন। অর্থাৎ এখানে ন্যূনতম সাজাটাই দেওয়া হয়েছে, কারণ মহামান্য আদালত তারাও বিশ্বাস করেননি যেটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। সিবিআই ভেবে দেখুন, বলা হচ্ছে গলফ ক্লাব দিয়ে মারা হচ্ছে, তাহলে গলফ ক্লাবে রক্ত লেগে থাকা বা সেটাকে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়ে তার ডিএনএ ম্যাচ করানো, কোথাও কিছু ম্যাচ হয়েছে? কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট এসেছে? কিন্তু যেহেতু থিওরি অফ এলিমিনেশনটা এখানে কাজে লেগেছে, ঘটনার সময় আর কেউ ছিল না,
কিন্তু মৃত্যু হতে পারে বিভিন্ন কারণে। না সেইটাই বা কেন বলছেন? এর সঙ্গে এটাও যোগ করে দিন যে 15 মাস পরে পোস্টমর্টমের ফাইনাল রিপোর্ট আসছে। এই 15 মাস কি যে কোনো কেসে আপনি কটা কেসে দেখেছেন যেটা 15 মাস পরে, যেখানে প্রথম প্রাইমারি রিপোর্টে কোনো উল্লেখই নেই যে কোনো ভারী জিনিস দিয়ে মারা বা তারপরে তার সঙ্গে যৌন সংসর্গের যে চিহ্ন ইত্যাদি কোনো উল্লেখই নেই, যেখানে রাজনৈতিক সন্দেহ এলো কি তাহলে এই ক্ষমতাশালী তলোয়ার দম্পতিরা কি, এবং যেহেতু নিজেরা চিকিৎসক দুজনেই, যিনি পোস্টমর্টম করেছিলেন সেই চিকিৎসকের ওপর প্রভাব খাটিয়ে প্রাথমিক পোস্টমর্টম রিপোর্টটা অন্যরকম কিছু হলো, এই প্রশ্নও উঠেছিল। একথা উঠছে যে অনেকেই বলছেন যে পুলিশকে তারা তাদের লম্বা হাত পুলিশকে প্রভাবিত করেছেন, কেউ বলছেন সিবিআই কে প্রভাবিত করেছেন, কেউ বলছেন যে ডিএনএ রিপোর্টকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে। কিন্তু এটা মনে রাখতে হবে, যদি প্রভাবিত করার চেষ্টা হয়ে থাকে এবং প্রভাবিত হয়ে থাকে তাহলে সেই রিপোর্টের ভিত্তিতে কি করে দুজন মানুষকে আজীবন কারাবাসের মতো সাজা দেওয়া যেতে পারছে? মনে রাখতে হবে ডিএনএ ম্যাচ করেনি, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি, রক্ত ম্যাচ করেনি, এমনকি যে ভ্যাজাইনাল সোয়াব গেছিল টেস্টে সেটাও কিন্তু ম্যাচ করেনি, বা কোনো যৌন সংসর্গ করছিল এমন কোনো প্রমাণ কিন্তু আসেনি। দেখুন অনেকে বলছেন যে ওদের একটা সার্জিক্যাল একটা ব্লেড ছিল, সার্জিক্যাল ব্লেড দিয়ে গলা কাটা হয়েছে। আমি একটা এরকম আমি দেখেছি, ধরা যাক কারো বাড়িতে দুটো ছুরি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, ডাকাতরা ডাকাতি করতে এলো, সেই ছুরি দিয়ে তাদের মারতে পারে। অর্থাৎ এখানে সার্জিক্যাল ব্লেডের নিদর্শন, যদিও আমি বলবো কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, নিদর্শন পাওয়া গেছে মানেই বাবা মেরেছেন, এটা কিন্তু হতে পারে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা যে দেখুন, আমি পশ্চিমবাংলার যে কেসটার কথা বললাম যেখানে ছেলেকে বাবা মেরে ফেলেছে রাগের মাথা, সেখানে কিন্তু মা আগাগোড়া বাবার বিপক্ষে সাক্ষ্য দিয়েছেন। এখানে মা এবং বাবা আগাগোড়া এক বয়ান। মনে রাখতে হবে এমন নয় যে অনেক দিন বাদে মৃতদেহ পাওয়া গেছে, পরপরই মৃতদেহ পাওয়া গেল, তাহলে কি মা আর বাবা সারা রাত জেগে ঠিক করেছিলেন কোথায় কাকে কি বলবেন? কোনো লাই ডিটেক্টর, কোনো নার্কো অ্যানালিসিসে কিন্তু এদের ভাঙা যায়নি, এমনকি সাক্ষ্যতে কিন্তু ভাঙা যায়নি। অর্থাৎ অথচ আপনি যে গোটা রাতের কথা বললেন, সিবিআই এর একটি রিপোর্টে পরিষ্কার বলা হচ্ছে যে মদ্যপ অবস্থায় ছিলেন রাজেশ তলওয়ার, অথচ সেই মদের যে বোতল দুটি উদ্ধার হয়েছে তার ভেতরে কোথাও তার আঙুলের ছাপ পাওয়া যায়নি। দেখুন, যখন এতগুলি সমস্যা রয়েছে, এতগুলি হতে পারে নাও হতে পারে রয়েছে, তাহলে আমার প্রশ্ন কেন বেনিফিট অফ ডাউট আসামি পক্ষের কাছে যাবে? এটা কিন্তু আইন, এটা আমার কথা নয়, এটা আইনে বলা আছে যখন হতে পারে নাও হতে পারে, দু রকম হতে পারে, তাহলে কিন্তু বেনিফিট অফ ডাউট শুড গো ইন ফেভার অফ দ্য অ্যাকিউজড। আমার ধারণা তারা তো নিশ্চয়ই উচ্চতর আদালতে আসবেন, যখন তারা এ ধরনের ল্যাচেস বা লুপহোলস গুলি তুলে ধরবেন, তখন কিন্তু মহামান্য হাইকোর্টের বিচারপতিরা তারা কিন্তু ভাববেন। দেখুন সিবিআই, আমি অনেক সময় বলে থাকি যে সিবিআই মানেই তারা সব ঠিক করছে, তা নয়, সিবিআই এর অনেক কাজে ভুল থাকতে পারে, কিন্তু যেখানে এই রকম একবার তারা ক্লোজার রিপোর্ট দিল, আবার তারা বলছে এরা দোষী, একবার সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর প্রেস কনফারেন্স করে দিলেন তিনজনকে পাশে বসিয়ে, সেখানে কাদের উপর আমরা বিশ্বাস করব? আমরা কেনই বা বিশ্বাস করব যে সিবিআই যে তদন্ত করেছে সেটা নিখুঁত হয়েছে? আর অনার কিলিং, আমি উইথ ডিউ রেসপেক্ট সবাই ঠিক বলছেন, কিন্তু আমি বলছি অনার কিলিংটা কি প্রুভড? কোথাও কি এই হুইসপার এলো যেটা সম্মান রক্ষার জন্য মেরে ফেলেছে বাবা এবং মা তাদের বাচ্চাকে? হতে পারে, সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, কিন্তু এটা তো কোথাও প্রমাণ হলো না, কেউ তো বললো না। 90 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে, 204 পাতার রায়। যতটা আমরা এই রায় বেরোবার পর ইন্টারনেট ঘেঁটে পড়াশুনো করলাম বা আগের খবরের কাগজ থেকে দেখলাম, তাতে দেখলাম যে মাননীয় বিচারক আগাগোড়া গীতা কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেছেন এটা একটা পাপ। ঠিক, আইন কিন্তু পাপ অপাপ বিচার করবে না, আইন বিচার করবে আইন না বেআইন। যদি আইন হয় তাহলে এক, যদি বেআইন হয় তাহলে আর এক। পাপ পুণ্যের বিচার করার জন্য তো আদালত নয়। যদি প্রমাণ হয়ে থাকে অপরাধ, তাহলে তুমি সাজা দেবে। সেখানে গীতা আর কোরআনের উদ্ধৃতি সম্বলিত 204 পাতার জাজমেন্ট, এটা আমরা পুরোটা দেখতে পেলে আমার মনে হয়, আমার যা ধারণা সেটা বোধহয় প্রতিপন্ন হবে। আমি সমিতদার কাছে আসবো। সমিতদা, জয়ন্তবাবু যেরকম বলছেন যে এতগুলো লুপহোলস এবং পুরোটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ওপর ভিত্তি করে ডিরেক্ট এভিডেন্স প্রায় নেই, এবং এটা কিন্তু সিবিআই আদালত, এরপরে তলওয়ার দম্পতি বলেই দিয়েছেন তারা উচ্চতর আদালতে যাবেন, হাইকোর্টে যাচ্ছেন, সেইখানে কতটা এইভাবে কেসটাকে দাঁড় করানো সম্ভব হবে? আমার মনে আছে
প্রায় 1.5 দশক আগে আপনি একবার বলেছিলেন যে এই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতেও যথেষ্ট সলিড কেস দাঁড় করানো যায়, কিন্তু সেটা হয় 100 নয় 100 সামান্য লুফোলস থাকলেও কিন্তু গোটা কেসটা ঘেঁটে যেতে পারে। তো পুলিশের দিক থেকে যদি দাঁড় করানোর চেষ্টা এবং আদালতে উচ্চতর আদালতে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়, এখনো পর্যন্ত যে তথ্য প্রমাণ রিপোর্ট সামনে এসেছে, কি মনে হচ্ছে কতটা শক্তিশালী এই কেস? আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে শাশ্বতী চন্দ্রিলবাবু তিলোত্তমার ছাত্র হিসাবে দু একটা কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে তিনটে মানে ব্যাপার নিয়ে নারী স্বাধীনতা বা নারীদের প্রতি অবজ্ঞা নিয়ে আলোচনা হলো, জানি না আমি এটা ঠিক বলছি কিনা, আমি বিবেকানন্দর একটা উক্তি দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে, দ্য লাইফ ইজ ভেরি শর্ট, দ্য ভ্যানিটিজ অফ দ্য ওয়ার্ল্ড আর ট্রানজিয়েন্ট, but they live who live for others, the rest are more dead than alive. এই কথাটা বোধহয় ভাবার খুব সময় এসেছে যে কারা আমরা বেঁচে আছি, তাই তো? এইবার যে আলোচনাটা চন্দ্রিল খুব সুন্দর করলো বা তিলোত্তমা শাশ্বতী করেছেন, বৈদিক যুগে কিন্তু নারীদের 4টে যুগ, তো আমরা এখন বৈদিক যুগ, তারপরে পৌরাণিক যুগ, তারপরে দার্শনিক যুগ, ভক্তি যুগ, এই যে জায়গাগুলো, বৈদিক যুগে কিন্তু নারীদের অনেক স্বাধীনতা ছিল, তাদের বেদ পাঠেরও অধিকার ছিল, যেটা পরবর্তী সময় ব্রাহ্মণরা এসে অনেক তাদের নিজেদের স্বার্থে এই জায়গাগুলোকে খুব ক্রাশ করে দিলেন আর কি। তারপর ভক্তি যুগেও অনেকটা আবার পাল্টে এসেছিল কিছু কিছু জায়গা। তো আমাদের সেই সমাজ ব্যবস্থা কিন্তু আম্রপালি বা অম্বাপালি দুটো নামে ওনাকে চিহ্নিত করা, তারও কিন্তু একটা জীবন ছিল। তখন কিন্তু এরকম নোংরামও আমাদের মতো এখন যেটা চন্দ্রিল বলছিল এরকম জায়গা আমরা আসিনি। এই কথাটা বলে এবার আমি তোমার জায়গায় যাচ্ছি আর কি। সেটা হচ্ছে, তুমি যে কথাটা বললে আমি সেটার একটু কথাটা বলছি। এই যে মানে যে কথাটা হচ্ছে জাজ যেটা বলেছেন যে এইটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস নয়, রেয়ারেস্ট অফ রেয়ার কেসের সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী সেখানে 5টা পয়েন্ট আছে, বুঝছো তো? আমি 5টা পয়েন্ট আলোচনায় যাচ্ছি না, আমি লাস্টেরটায় যাচ্ছি। When the victim of murder is an innocent child or a helpless woman or old or infirm person or a person vice versa whom the murderer is in a dominating position or a public figure generally loved and respected by the community. এই জায়গাটায় ওনাকে কনসিডার করতে হবে। তো সেই কনসিডারেশনে ইন অল প্রবাবিলিটি উনি বোধহয় কোনো পয়েন্ট পাননি, কোনো পয়েন্ট উনি পাননি, যদি পেতেন নিশ্চয়ই হতো। এখন এই ব্যাপারটা নিয়ে যে আমরা আলোচনা করছি, এখানে কিন্তু আমাদের একটা খুব মানে খুব খারাপ জায়গা আমরা বসে আছি। তার কারণ এভিডেন্স কি এসছে, মানে যতজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তাদের এভিডেন্স যতক্ষণ না আমরা স্ক্যান করতে পাচ্ছি, ততক্ষণ যে মেটেরিয়াল সাবস্টেন্সিয়েট করেছে সেইগুলো না দেখে এটা নিয়ে খুব বিস্তৃত আলোচনা করাটা আমার মনে হয় আমার পক্ষে অন্তত বোকামো হবে। সেই জন্য যতক্ষণ না এই ভার্ডিক্টটা আমাদের আসছে, ভার্ডিক্টটা একটা জিনিস আর এভিডেন্স, এই দুটোকে কিন্তু আমাদের কোইনসাইড করতে হবে। কিন্তু এমনিতে ওভারঅল পারিপার্শ্বিকতার বিচারে যে প্রমাণ সংগ্রহ, সেইটা একটা কেসকে কতটা মজবুত, তুমি একটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কথা বলেছিলে, সেই সুপ্রিম কোর্টের আরেকটা জায়গা আমি বলছি, এগুলো কোনো আমার ব্যক্তিগত কথা নয়। দ্য ল রিগার্ডিং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ইজ ওয়েল সেটেলড. When a case rests on circumstantial evidence, it must satisfy three tests. Number one, circumstances from which an inference of guilt is sought to be drawn must be cogently and firmly established. Number two, those circumstances should be of definite nature and tendency unerringly pointing towards guilt of the accused. 3, the circumstances taken cumulatively should form a chain. এই কথাটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, a chain so complete in itself that there is no escape from the conclusion that within all human possibility the crime was committed by the accused and none else. এই জায়গাটা যদি এভিডেন্সে এসে থাকে তাহলেই কিন্তু এটা হায়ার কোর্টে গিয়ে এস্টাবলিশড হবে, যেটা জয়ন্ত বলছিল। আদারওয়াইজ এটা নিয়ে কাটাছেড়া হবে। ঠিকই সমিতা, কিন্তু এইখানেই আমার প্রশ্ন থাকবে, আপনি যে চেনের কথা বলছেন বা মালার কথা বলছেন, এই মালার একটা পুঁথি বা একটা অংশ বিচ্ছিন্ন হয়ে গেলেই তো গোটা মামলা ছত্রখান। সেখানেই তো আসছি, এই যার জন্য তোমাকে আমি বারবার বলছি, আমরা যে কথাগুলো জয়ন্ত একটু আগে বলে গেলেন, সেটা হচ্ছে যে এর আগে প্রথমে ইউপি পুলিশ নিল,
ইউপি পুলিশ থেকে সেটা হ্যান্ড ওভার হলো, ইউপি পুলিশ তো নিশ্চয়ই কিছু 161 স্টেটমেন্ট লিখেছেন, তারপরে সিবিআই এর প্রথম টিমটা এলো, তারাও কিছু নিশ্চয়ই স্টেটমেন্ট রেকর্ড করেছে, বা তারা যে ফরেনসিক এভিডেন্স পেয়েছে বা অন্যান্য রিপোর্ট বা যেটা তুমি বলছো। তবে এক্ষেত্রে একটা কথা বলে নিই যে এই ঘটনাটার মধ্যে আমরা হয়তো প্রমাণ এই মুহূর্তে করতে পারছি না, পৃথিবীতে এমন অনেক জিনিস আছে আমরা বুঝতে পারি কিন্তু প্রমাণ করা যায় না, ঠিক তেমনি এখানে যে একটা রাজনৈতিক প্রেশার কাজ করেছে এই কেসে, সেটা প্রশাসনের থেকে, পুলিশের ওপর থেকে, ডাক্তারদের ওপর থেকে। দেখো, আমরা নিজেদের জীবনটাকে বাঁচিয়ে রাখবার জন্য না অনেক অনেক খারাপ জায়গায় নেমে যেতে পারি, অনেক, আর বিশেষত এখন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য তো সমস্ত সমাজের বিভিন্ন জায়গায় এটা হচ্ছে। তো এইখানে এই যে জায়গাটা, এইগুলো মুশকিলটা হচ্ছে, দেখো যে চার্জশিট পেশের সময় যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে তার উপরে বেস করেই কিন্তু ট্রায়ালটা হয়েছে। তার আগের যে বিষয়বস্তুগুলো সেগুলো যদি ডিফেন্সের কাছে না গিয়ে থাকে, দে ক্যানট ক্লেম ইট। এবার হায়ার কোর্ট, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই কেসটার কনক্লুসিভ ট্রায়াল হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে, যেটা হচ্ছে সব থেকে বড় জায়গা। সুতরাং সেখানে ক্লোজার রিপোর্টটাকেই চার্জশিট হিসেবে দেখাতে হয়েছে। এবার আগের ব্যাপারগুলো, এই কথাটা তো আমরা নিশ্চয়ই মানতে পারবো না যে ডিফেন্স কাউন্সিলর, মানে এই দুজন যারা আজকে দোষী সাব্যস্ত হয়েছে তাদের কাউন্সিলর সুপ্রিম কোর্টে এই নিয়ে কোনো আর্গু করেনি। তো সুতরাং সেই জায়গাগুলো কিন্তু কি সুপ্রিম কোর্ট কি বলেছে, এইখানের এভিডেন্স কি হয়েছে, যে জাজমেন্ট দেওয়া হলো সেই জাজমেন্টে কেন ডিসবিলিভ করছে ডিফেন্সকে, কেন প্রসিকিউশনকে অ্যাকসেপ্ট করছে, সেই জায়গাগুলো না পড়ে সুমন বোধহয় কোনো কনক্লুসিভলি কিছু বলাটা খুব বোকামো হবে। দিস ইজ মাই ওপিনিয়ন, আই মে বি রং, আই মে বি রাইট। একেবারে আপনাদের দেখাবো যে রাজেশ এবং নূপুর তলওয়ার তারা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের সামনে নানা সাক্ষাৎকার রেখেছেন, এই ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছেন। ঠিক কি বলেছেন তারা আজকে এই রায়, এই শাস্তি যখন ঘোষণা হয়েছে তখন তাদের বক্তব্যটা দেখুন। নিজেদের একমাত্র মেয়েকে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক মা বাবা। আদালত বলছে 14 বছরের আরুষির প্রাণ নিয়েছে তারই মা বাবা। মেয়েকে খুনের পর বিভিন্ন সময় এবিপি আনন্দর সঙ্গে কথা বলেছে তলওয়ার দম্পতি, কিন্তু কখনো চোখের ফাঁকে ধরা পড়েনি অপরাধের অন্ধকার। সেখানে ছিল শুধু স্মৃতি আর আরুষির কথা। একবার আরুষি ने ऐसे लिखा था ऑन हर फादर, और मुझे आगे उसने दिखाया था कि मैंने ये अपने विचार जो हैं मैंने ऐसे में लिखे कि आप सबको इतना हेल्प करते हो, सब कुछ करते हो, मैं भी वैसे ही बनना चाहता हूँ। बार बार इनका फोन आता था ऑफिस क्लिनिक से, आरुषि आ गई, आरुषि का ट्यूशन हो गया, फ्राइडे हो गया, आज क्या करना है आरुषि के लिए, आज कहाँ जाना है उसके लिए, उसको मुझे घुमाना है, मुझे उसको दुनिया दिखानी है, आई वांट हर टू सी अदर कंट्रीज, आई वांट हर टू मीट पीपल, आई वांट टू सी। हमारे एक एक पल जो हमने जिया, एक एक पल जो हमने इतना एफर्ट किया, काम किया है, भाग दौड़ करी है, सब उसी के लिए था। ততদিনে সিবিআই এর তদন্তের মোড় ঘুরেছে তাঁদের দিকে, কিন্তু তখনও অবস্থানে অনড় থেকেছেন আরুষির মা বাবা। मेरी बेटी के साथ इनजस्टिस हुई, मेरी बेटी को किसी ने इस तरीके से करा, और हम सिर्फ अभी भी अपनी बेटी के लिए न्याय चाहते हैं। जबकि हमारी कंट्री में अगर आपका कोई इल्ज़ाम नहीं प्रूव होता तब तक आप इनोसेंट होते हैं, लेकिन मेरे को ऐसा नहीं समझा गया शुरू से इस केस में। लेकिन फिर भी मैंने बोला ठीक है, आपने जो करना है आप करिए आप, और जब आपको कुछ नहीं मिला फिर आप सर्कमस्टेंसेस के आधार पे इस तरीके की बात करते हैं, कहाँ का इंसाफ है, आप मुझे बताओ। और हमारी एक इकलौती बेटी थी, हम इसको जान से प्यार करते थे, और ऐसे इल्ज़ाम लगाना, बेबुनियाद बातें हमारे बारे में कहना और पूरी दुनिया के सामने ये बातें करना, पता नहीं भगवान हमें कितने टेस्ट में से निकालते रहेंगे। তদন্ত এগোচ্ছে, একের পর এক তথ্য প্রমাণ বলছে আরুষি হেমরাজকে খুন করেছেন তলওয়ার দম্পতি, কিন্তু জেরার মুখেও যুক্তি হাজির করেছেন নূপুর তলওয়ার। हमारे घर में यही होता है कि जब घंटी बजती है तो हेमराज दरवाज़ा खोलते हैं, 6 बजे खोलते थे, जब नहीं खुला 2 घंटी बजने के बाद तो मैं ही दरवाजे तक गई, और दरवाज़ा खोलते हुए मैंने ये भी देख लिया कि हेमराज कमरे में नहीं था अपने। উত্তরপ্রদেশ পুলিশের আইজি অভিযোগ করেন ঘটনার পর বাড়ির ছাদে যেতে তাদের বাধা দিয়েছিলেন রাজেশ তলওয়ার। পরে সেখান থেকেই হেমরাজের দেহ উদ্ধার হয়, কিন্তু নূপুর পাল্টা দাবি করেছিলেন তারা পুলিশকে বাধা দেননি।
किसी को अगर शक था ऊपर तो जाके खोल सकता था। किसी को हमने नहीं रोका, किसी को हमने नहीं भेजा, रोका, कुछ नहीं किया। আদরের মেয়ের কথা ভাবতেই চোখে জল ধরে আসে গলা, কিন্তু আদালত বলছে এই মা বাবার হাতই কেড়ে নিয়েছে প্রিয় সেই মেয়ের প্রাণ। এবিপি আনন্দ। সমিতা, এই আমরা যদি সাক্ষাৎকারগুলো পর পর সাজাই, এই ঘটনা থেকে এই রায়দান অবধি তাদের বক্তব্য কিন্তু সম্পূর্ণভাবে একেবারে বিপরীত, সেটাই স্বাভাবিক, কিন্তু সেটায় তারা কনসিস্টেন্ট থেকেছেন 1 নম্বর, এবং 2 হচ্ছে আগাগোড়া তারা তদন্তকারী যে সংস্থাগুলো, কখনো সেটা ইউপি পুলিশ, কখনো সেটা সিবিআই, তাদের বক্তব্য ছিল যে এটা একটা কনস্পিরেসি এবং তাদের বিরুদ্ধে প্রমাণ ইত্যাদি সাজানো হচ্ছে। এতটাই যে 24 ঘন্টার মধ্যে যখন হেমরাজের দেহ আবিষ্কার করা হয়নি, তখন কিন্তু হেমরাজের নেপালে তার বাড়িতে ইউপি পুলিশের একটা দল অবধি পৌঁছে গেছিল এই ধরে এই অভিভাবকদের বক্তব্যের ভিত্তিতে যে হেমরাজই খুন করেছে এবং খুন করে পালিয়ে গেছে, যখন তার প্রাণহীন দেহ ঢাকা আছে ওই কুলারের ইয়েতে টেরাসে। কি বলবেন? না, একটা কথা হচ্ছে সুমন, দেখো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই হেমরাজের বডিটা যে টেরেসে আছে, যেই তুলে থাক, তো পুলিশ বলছে যে আমরা চাবি চেয়েছিলাম, দেয়নি, আর তলওয়ার দম্পতি বলছে যে এটা কোনো ঘটনা নয়, এবং ওর ঘর আরুষির ঘর পুরোপুরি, এবং পুলিশ বলছে 24 ঘন্টা পরে সেই চাবিটাই পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং এয়ার কুলারের একটা কাঠের পাটাতন দিয়ে। এবার সেই জন্য তোমাকে আমি বললাম যে দেখো, এই এভিডেন্সটা যতক্ষণ আমরা স্ক্যান করতে পারছি ততক্ষণ আমরা কোনো এই নিয়ে ফার্দার আলোচনা করাটা হয়তো সঠিক নয়। এটা সেটা পেলে নিশ্চয়ই তোমরা পাবে পরে আবার আলোচনা। বলছি পুলিশ তদন্ত করতে এসেছে, শুধু হেমরাজ কোথায় তার জন্য তো তদন্ত করতে আসেনি, কে খুন করলো, কোথা দিয়ে পালালো। পুলিশকে চাবি দেয়নি, পুলিশ আবার কোথায় কবে চাবির অপেক্ষা করেছে? পুলিশ তো উঠে গিয়ে দরজা ভেঙেই নিতে পারতো তালা, সেটা কি পুলিশের পক্ষে সম্ভব ছিল না? পুলিশকে চাবি দেয়নি আর উত্তরপ্রদেশ পুলিশ চলে গেল, পরের দিন চাবি দেওয়া হলো, এটা একেবারে বিশ্বাসযোগ্য ছিল। আর এটা যদি সত্যি হয় তাহলে সেই পুলিশের যোগ্যতা এবং দক্ষতা নিয়ে একদম ঠিক, পুলিশ তো দেখবে কোথা দিয়ে অপরাধীরা ঢুকেছে, কোথা দিয়ে বের হলো। একটা কথা বলছি যে যেটা মনে হচ্ছে যে এই কেসের উপর একটা বিশাল রাজনৈতিক প্রভাব, একটা কনস্পিরেসি আছে, এই ব্যাপারটা একদম মানে জলের মতো। সেটা কি, সেটা যদি আনার্থ না করে থাকে, দ্যাট ইজ দেয়ার। কিন্তু যে ঘটনাটা হচ্ছে যে আইনগতভাবে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আর লাস্ট সিন টুগেদার, এই যদি দুটো থিওরি থাকে, এই থিওরিতে যদি কোনো ডিফেন্স কোনো তার নিজস্ব থিওরি অ্যাপ্লাই করে, তাহলে সেই অনার্সটা লাইজ উইথ দ্য ডিফেন্স টু প্রুভ that my contentions are right. এই গেল একটা কথা। আর দ্বিতীয় কথা, এই কেসটায় এত বেশি অ্যানোমালিজ এন্ড অ্যাম্বিগুইটিস আছে, সেইটা নিয়ে তোমাকে বারবার আমি বলছি যে যতক্ষণ না এই রিপোর্টগুলো এবং এভিডেন্স যারা অনথ, তার আগের যা কিছু হচ্ছে, ধরো 161 আমি তোমার কাছে এখানে আমি একটা বলছি, এটা কিন্তু আসবে না আইনে যতক্ষণ না আমি এই কথাটাই ডকে দাঁড়িয়ে অন ওথ বলছি। তো সেই এভিডেন্সটা প্লাস এই যে রায় হয়েছে আজকে, যে এই দুটোকে যদি তুমি প্যারালালি ডিসকাস করো, তাহলে গিয়ে আমরা বুঝতে পারবো যে উনি যে ভার্ডিক্টটা দিয়েছেন সেটা কতটা সত্যি। আর তোমার আমার বা জয়ন্তর কথার উপর বেস করে তো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কিছু করবে না। তারা এই এভিডেন্সটাকে স্ক্যান করে দেখবে হাইকোর্ট, স্বয়ং সুপ্রিম কোর্ট যখন তাদের এই লেটেস্ট রিপোর্টটা দেখে সেটাকেই এফআইআর গণ্য করে করতে বলেছে, নিশ্চয়ই তারা কিছু মেটেরিয়াল পেয়েছে। তারা তো আর আমাদের মতো নোভিস ল নিয়ে চলছে না, তারা যথেষ্ট কম্পিটেন্ট। সেই জন্য সুপ্রিম কোর্টে যারা আছেন, এবার তোমাকে একটা ঘটনা বলি, এই যে নিয়ে আমাদের ডিসকাশনস হচ্ছে, যে কেউ বলবে এটা ঠিক, কেউ বলবে এটা ঠিক নয়। জাস্টিস টমাস বলে একজন ভদ্রলোক ছিলেন, ওনার যদি পূর্বতন সমস্ত জাজমেন্ট দেখো, তাহলে দেখবে একই ধরনের একটা কেসে উনি কনভিকশন আপেল্ট করছেন, আবার আর একটা জায়গায় গিয়ে উনি সেটাকে অ্যাকুইট করে দিচ্ছেন। তো এই বিভিন্ন সার্কামস্টেন্সের উপর বেস করে বিভিন্ন রকমের ভার্ডিক্ট দেখা যায়। কিন্তু সমিতা, জেনারেলি মানে আমরা ছোটবেলায় পড়া সেই শার্লক হোমসের মেথড অফ এলিমিনেশনে যদি যাই, যে একটা বাড়িতে 4 জন মানুষ, 2 জন বেঁচে আছে, 2 জন মারা গেছে, সেই জন্য ওই 2 জন মারা, মানে ওই 2 জন খুন করেছে, এই তো বেসিক্যালি ওয়ান লাইনার করি, এরকমই তো। তো আপনি হলে কি করতেন? এটা আদালতে প্রমাণ হিসেবে শুধু এই মেথড অফ এলিমিনেশন কতটা শক্তিশালী? মেথড অফ এলিমিনেশন শুধু আপনার দেখো, সার্কামস্টেন্সটাকে আমাকে ওয়েল প্রুভ করতে হবে। সার্কামস্টেন্সটা আমাকে যদি 99% আমি সার্কামস্টেন্স প্রমাণ করি তাহলে হবে না, আমাকে 100% সার্কামস্টেন্সটা প্রুভ করতে হবে। সেই জন্য তোমাকে বারবারই বলছি, আমরা যে যতই আলোচনা করি, যতক্ষণ না তুমি ওই অনথ যেটা বলেছে
এবার সেখানে ধরো 161 যা বলেছে, অনদ যা বলেছে, সেখানে কন্ট্রাডিকশন আছে, সেখানে যে অ্যাম্বিগুইটিস অ্যানোমালি, সেই সমস্ত স্ক্যান করতে করতে, প্লাস এই জাজমেন্টে উনি কেন ডিফেন্সের অ্যালিবি বিশ্বাস করলেন না, তার ফেভারে উনি কি দিচ্ছেন, এই জায়গাগুলো যতক্ষণ না সুমন হবে এরকম ধরনের একটা কেসে, ততক্ষণ কিন্তু তুমি কোনো একটা কংক্রিট আইডিয়ায় আসতে পারবে। আমি একটা কথা বলবো যে পুলিশের এটা কাটশট থিওরি, স্বামী মারা গেলে স্ত্রীকে ধরা, স্ত্রী মারা গেলে স্বামীকে ধরা, বন্ধু মারা গেলে বন্ধুকে ধরা, ঠিক সেই রকম মেয়ে মারা গেছে ঘরে আর কে ছিল না স্বামীকে ধরা, এটা কাটশট থিওরি পুলিশ আজকাল অ্যাপ্লাই করছে, তাদের মাইন্ড অ্যাপ্লাই না করে। ঠিকই তুমি বলতেই পারো, তুমি এখন ডিফেন্স করছো, কিন্তু একটা ঘটনা হচ্ছে এই যে একটা জিনিস আমাদের সকলকে মনে রাখতে হবে এখানে যারা আছেন, যে বিচার করবার পর যে ভার্ডিক্টটা দেয় সেটা কিন্তু জাজ দেয়, পুলিশ দেয় না। ঠিক, কিন্তু ভার্ডিক্টটা অ্যাপিলেবল, অনেক ক্ষেত্রে তো ডিফেন্স বারবার, শোনো, অনেক ক্ষেত্রে তো ডিফেন্স বারবার বিভিন্ন, যেমন ধরো আমি তোমার নাম করছি না, সুমন জানে, আমাদের কলকাতারই একটা বিখ্যাত কেসে সেখানে হাইকোর্ট বললো যে এই আইনটা নেই, এই আইনটা নেই। হাইকোর্টে তখন একজন কন্ট্রোভার্সিয়াল চিফ জাস্টিস, পরে তিনি স্যাক্ট হয়ে গেলেন, তারপরে গিয়ে সুপ্রিম কোর্ট বললো অফকোর্স এটা আছে, অফকোর্স এটা আছে, এবং সেখানে তো হাইকোর্টের সমস্ত কিছুকে নস্যাৎ হয়ে গেল। সুতরাং আমরা নয়, এটা আমরা এখানে যারা অতিথি হিসেবে এসেছি, ইট ইজ নট উই বাট দ্য জাস্টিস, বাট দ্য সুপ্রিম কোর্ট, what they will say, that is the final thing. এটা আমার একটা জিনিস ইন্টারেস্টিং লাগছে, থ্যাঙ্কস টু ইউ অল, যে মনে হচ্ছে একটা গাজিয়াবাদ কোর্টের ছোট সংস্করণ এখানে হচ্ছে। আইসির হয়ে আপনি দাঁড়িয়েছেন, একদিকে প্রসিকিউশন, একদিকে ডিফেন্স, কিন্তু আমি যুক্তি প্রতিযুক্তিগুলো পাওয়ার চেষ্টা করছি। আমি অভিজিৎ বাবুর কাছে যাব। অভিজিৎ বাবু, আমার মনে আছে যে ছোটবেলায় বীরবলের একটা গল্প পড়েছিলাম, যে বাঁদর মা এবং তার সন্তানকে বীরবল কুয়োয় ফেলে দিয়েছিলেন। সম্রাট আকবর বলছিলেন যে সন্তানের জন্য মানুষ সব কিছু করতে পারে। এবার সেই কুয়োর জলটা ক্রমশ বাড়ানো হচ্ছে, একটা পর্যায়ে অবধি বাঁদর ছানাটিকে মাথার ওপর নিয়ে অনেক বাঁচানোর চেষ্টা করলো, তারপরে জলটা যখন নাক পর্যন্ত, তখন ছানাটিকে ফেলে নিজে কুয়ো থেকে কীভাবে বেঁচে ওঠা যায় সেই চেষ্টা করলো। তো বীরবল আকবরকে বললেন যে মানুষ আসলে সব থেকে ভালো নিজেকে বাসে। এই ঘটনায় এই কোর্টের রায় যদি আপনার সামনে রাখি, এটাও কি আরেকবার প্রমাণ করে দেয় যে সন্তান নিজের জন্ম যে দিয়েছে মা এবং যিনি পালন করছেন এত স্নেহ ভরে বাবা, আলটিমেটলি তার সম্মান, সামাজিক সম্মান কোনো মানুষের ক্ষেত্রে বা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়তো পরীক্ষা হয়নি বলে একটা মিথ রয়েছে, কিন্তু আসলে মানুষ সন্তানের থেকেও বেশি ভালো নিজেকে এবং নিজের পারিপার্শ্বিকতাকে এবং নিজের সামাজিক অবস্থানকে বাসে। সুমন, বীরবল অব্দি যাওয়ার দরকার নেই, ঘোর তারাশঙ্করের তারিণী মাঝি, একদম ইউ ক্যান্ট গো বিয়ন্ড দ্যাট, হার্ডলি ইউ ক্যান এক্সেল দ্যাট। তুমি যে পয়েন্টটা হার্প করছো, তারিণী মাঝি হচ্ছে সুপ্রিম এক্সাম্পল। আর আমার বাবার দ্বীপপুঞ্জ জাস্ট দ্য রিভার্স, মারতে নিয়ে গিয়েছিল কিন্তু তুলে নিয়ে এলো। গর্ভধারিণী, সেও শোলার মতো হালকা, জাস্ট দ্য রিভার্স। আর বাংলা সাহিত্য ভর্তি এই কেস, হত্যা নয় হয়তো, কিন্তু ইভেন ভ্রূণ হত্যাও হয়তো নয়, কিন্তু হ্যারাসিং দ্য গার্ড। নরেন মিত্রের বিকল্প জল করছে আমার চোখের সামনে। আমি বাবার লেখা নিয়ে বেশি ঘাটাঘাটি করি, সেই জন্য ওখান থেকেই সাইটেশন আসছে। এবং অন্য কাস্টের ছেলেকে পছন্দ করেছে বলে বাবা সে কি না করছে, বাপ এবং বাপকে ব্যাকআপ করছে মা, তারা হচ্ছে পিতৃতন্ত্রের প্রতিভূ হয়ে কাজ করে। নিজেরই বাপ নিজেরই সন্তানের বিরুদ্ধে, নিজেরই মেয়ের বিরুদ্ধে, সে রিয়ারিং আপ, এরা যা বলছেন একই, লালন করেছেন, পালন করেছেন, সত্যি ভালোবাসেন, কিন্তু কি পাওয়ারফুল দ্য ফোর্স of patriarchy, that agent way the father himself and backing him up the mother. এইটা জায়গায় হচ্ছে গভীর ভাবনা। যদি সমাজতত্ত্বের ছাত্র হিসেবে আমাকে পিন পয়েন্ট করতে বলো, তাহলে এইটাই কিন্তু সেন্টার, যেটা ও বারবার হিট করছিল পয়েন্টটা, তুমিও করেছো। আর এই প্রসঙ্গে ওনার যে একটা ইস্যু তুলেছেন যে ফাঁকটা এলো কোত্থেকে, এই বাবা মা ইত্যাদি। এখন সেই মেয়ে কেন হেমরাজ, সেটা অ্যাজ ইফ সেটার জন্য বাপ মায়ের দায়। একটা জিনিস বোধহয় বুঝতে হবে যে ভালোবাসাটা শুধু পিতামাতার ভালোবাসা দিয়ে পূরণ হয় না,
আরো ভালোবাসা দরকার। আমরা সাধারণত ধরি যে ও কেন একটি ওই ধরনের পরিচারকের কাছে কেন যেতে পারে না, বোধহয় বাবা মার ভালোবাসা সে পায় না। ভুল। এও হতে পারে সে বাবা মা ভালোবাসা যথেষ্ট পেয়েছে এবং ভালোবাসা পেলে আরো ভালোবাসা পেতে ইচ্ছা করে, শুধু অভাবই তাকে নিয়ে যায় তা নয়। আর এই ব্যাপারে পূর্ণতা কনসেপ্টটা ফ্যান্টাস্টিক্যালি ননসেন্স। ইট ইজ নেভার ফুল। কোনো ভালোবাসাই কোনো ভালোবাসা পরিপূরক নয় না। আর ভালোবাসা মানে পূর্ণ থেকেও আমাদের অপূর্ণ থাকি এবং পূর্ণতার প্রতি আমাদের দৃষ্টি যাবেই, চেষ্টা যাবেই। সুতরাং ফাঁকটাকে ওটা পার্মানেন্ট ফাঁক, ও ফাঁক বন্ধ করা যাবে না। ওইটাই হচ্ছে হিউম্যান লাইফের ব্যাপার। এবং সেই ফাঁকটা কিন্তু অ্যাট দ্য প্রোভাইডস দ্য ডায়নামিক্স অফ সোসাইটি। তাহলে প্রেম, প্রীতি, ভালোবাসা কোনো স্পেস থাকে না আনলেস দেয়ার ইজ আ ফাঁক। এইটা হচ্ছে আপনাকে আমার উত্তর। না, আমি বলছি এখানে তো এই আছে যে ওর একটা সম্পর্ক তৈরি হয়েছিল এবং এই বয়সে তার ফেসবুকে তার অনেকগুলো, মানে তার একটা সম্পর্ক থাকবে না, তার 17টা সম্পর্ক থাকবে, কারণ সে তার নিজের মনকে বোঝে না। সেই পর্বের মধ্যে দিয়ে যায় তার হাতে সেই অ্যাক্সেসগুলো থাকা একজন মেয়ে। আমি তাই জন্য প্রশ্নটা তুলেছি ফাঁকের জায়গাটা। আমি নিজে শিক্ষকতা করি, আমার কাছে কনফেশনস, আমার 50th year of teaching, confessions of students, girl students, it starts nowadays from class 7 এবং তারপরে রিপোর্ট হচ্ছে ক্লাস 6, 14 কি 11, 12 থেকে শুরু হচ্ছে এবং নট ওয়ান, সেভারাল, এবং সেভারাল হয়ে। আর এই যে আপনার এই যে এখনকার যে টেকনোলজিক্যাল ইয়ে, তার ফলে অনলাইনের অ্যাডভান্টেজ হচ্ছে ইউ ক্যান ক্যারি অন সিমালটেনিয়াসলি উইথ প্লুরাল, যেটা অফলাইনে একটু একটু অবস্ট্রাকশন আছে, কিন্তু অনলাইনে ইউ ক্যান লাভ 20 ইন ওয়ান স্ট্রোক। কিন্তু অফলাইনে ঘ্যাক করে ধরতেও পারে। তোমাকে না দেখলাম, আচ্ছা এইটা হওয়ার ফলে কি তুমি ওকে 3টে মিসড কল দিয়েছো, আমাকে একটা মিসড কল দিয়েছো, মানে এইটাতে থেকে আমাদের এদের দেখেছি তর্ক হচ্ছে, পাশ দিয়ে যাচ্ছি যখন চুজছি। আর ওই মেয়েটি তার যদি স্টেডি বয়ফ্রেন্ডও থাকে, বাট ওয়ান থিং, নাথিং ইজ স্টেডি। এই যে স্টেডি বয়ফ্রেন্ড ইজ এ মিথ, ইজ অ্যাবসার্ড। এই ধরনের প্রেম প্রীতির ক্ষেত্রে নাথিং ইজ স্টেডি। ভালোবাসাটাই সেন্সেশন পাচ্ছে আনস্টেডিনেস থেকে, বুঝতে পেরেছ? ফলে ওটার সঙ্গে যদি প্রেমরাজের কাছে ভলান্টারিও যায়, অল নেচারাল পার্ট অফ দ্য গেম। এখন বাপের পক্ষে ওটা অসহ্য হতে পারে, কিন্তু ওর কাছে তো অসহ্য নয়। এখন তারপরে যে কথাবার্তা হয়ে গেছে ওগুলো আমি আর রিপিট করছি না, যে আমাদের ইন্ডিভিজুয়ালিটি ইত্যাদি ইত্যাদি। আর তারপরে কে প্রাপ্তবয়স্ক, 14 বছরের মেয়ের কথার আমি তার পছন্দকে আমি কেন দাম দেবো, ওসব তো আছে, আমি ওর মধ্যে যাচ্ছি না। কিন্তু আর একটা ইম্পর্টেন্ট কথা উঠেছে রিগার্ডিং দ্য পুলিশ। আমি অন্যভাবে যদি ইন্টারপ্রেট করি, কিপিং ইন টো উইথ এই যে আলোচনাটা আগে ফার্স্ট হাফে যেটা হয়েছে, আমাদের আলোচনাটা হয়েছে ফার্স্ট হাফ যে প্রেমিসটা তুললো, আপনারা লিগালিস্ট অ্যান্ড পুলিশ, সেটাকে দিলেন উড়িয়ে। আমি একটা কথা বলছি, আমি বোধহয় শুরুই করেছিলাম দ্য লাইফ ইজ ভেরি শর্ট। আমি বোধহয় শুরু করেছিলাম দ্য লাইফ ইজ ভেরি শর্ট, দ্য ভ্যানিটিজ অফ দ্য ওয়ার্ল্ড আর ট্রান্সিয়েন্ট, বাট দে অনলি লিভ হু লিভ ফর আদার্স, দ্য রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। অ্যানালিসিসের, তখন আমি তো ছাত্র, আমি ওটা বলে দিয়েছি। এবার আমার শিক্ষিকারা বা শিক্ষকরা যেটা এক্সপ্লেন করবেন, ইট ইজ আপ টু দেম। এই জায়গাটা কিন্তু মনে রেখে আলোচনা করবেন, বাস। সুতরাং সেই জন্য আমি গেলাম তার ওই আগের এতে পর্যায়ে। এবার পুলিশটা নিয়ে দু কথা না বললেই নয়, লিঙ্ক ইট আপ উইথ দিস। পুলিশটা তো ম্যাসকিউলিন পিতৃতান্ত্রিক সমাজের একেবারে গার্ডিয়ান, তো তার তো এটা হবেই। এবং এইখানে যে ডিফিডেন্স, পুলিশ হেজিট্যান্ট, ওই যে বিভিন্ন পর্যায়ে যে তুমি বলেছো বিউটিফুল, তার মানে হচ্ছে ইট ইজ এ হেজিট্যান্ট পেট্রিয়ার্কি, আর ও তো এজেন্ট। আর পুলিশের পজিশনটা খুব একটা হাই নয়, ওটা অধস্তন অব দ্য পেট্রিয়ার্কি, বুঝতে পেরেছো? শুধু তারপরে হচ্ছে কার বিরুদ্ধে করছি,
খুব খারাপ হয় বললে মানে বাংলা করলে এরকম পিতৃতন্ত্রের হাবিলদার। এখন তার সেটা তো বোধহয় সমাজই তৈরি করেছে, আমি সেটা তার জন্য তো দায়ী সমাজ। অবশ্যই আমি মেনে নিয়েই বলছি তার জন্য দায়ী সমাজে তো তৈরি করেছে। ওই যে পুলিশ যে সে তো পুরুষ, এবং মেয়ে পুলিশও যদি হয় সেও পুরুষই কাজ করে। হ্যাঁ সেই তো পুলিশ ব্যাপারটাই পুরুষ। হ্যাঁ, যার জন্য মানে কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়াও যে ছবিটা আঁকা হয়েছে যে এদেরকে এইভাবে দেখা গিয়েছিল, ওই চিত্রটা ওদেরকে আঁকতেই হয়েছে, তার না হলে ওরা তো যুক্তিটাকে সাজাতে পারছিল না। ওদের সাইকিতেই তোমার রেলমি আমি ওটা ছাড়া আর কিছু হয়ই না ওদের চিন্তাধারায়। এইটাই স্বাভাবিক এবং তোমার ইট ইজ এ পার্ট অফ দ্য সিস্টেম, ইউ ক্যানট ইগনোর ইট। সিস্টেমটা পার্ট অফ দ্য সিস্টেম বলে তো আমরা ছেড়ে দিতে পারি না। কেন পার্ট অফ দ্য সিস্টেম হলো সেটা তো আমরাই তো তাকে পার্ট করছি প্রতিনিয়ত। তুমি যদি সেই জায়গা আসো তাহলে অন্য আলোচনায় চলে যেতে হয়। আজকে এত বছর ধরে একটা জায়গা থেকে কি আমরা আর চেঞ্জ হয়ে চলে যেতে পেরেছি? আমরা তো সেই জায়গার মধ্যেই আবদ্ধ হয়ে আছি। এই 4টে ফ্রেম থেকে আজকে কি ভারতবর্ষের কনস্টিটিউশনে এই কথাই যে আইএসরা একটা কেসে প্রমাণ করে দিল যে কিছুতেই, সেখান থেকে সুপ্রিম কোর্ট রায় দিল, আজকে আইপিএস অফিসাররা কি সেই জায়গায় আমরা যেতে পারছি যে আমরা গিয়ে একটা কেস করে বলবো যে তুমি আমাদের ওপর এইভাবে চালাতে পারবে না? এইটা থেকে বেরোতে পারছে না ব্যক্তি স্বার্থে। অফকোর্স আমি এটা মেনে নিচ্ছি আপনাদের কথা যে পুলিশ ব্যক্তি স্বার্থে, আজকে দেখুন একটা লোক কলকাতা পুলিশের আছে, তাকে যদি আপনি এখন বলেন যে তোমাকে সুন্দরবনের অমুক জায়গায় গিয়ে আমি তোমাকে পোস্টিং দেবো, সে কি নিতে চাইবে? আজকে যদি তিলোত্তমাকে বলা হয় যে তিলোত্তমা সিটিতে পোস্টিং আছে, ওকে পাঠিয়ে দেওয়া হবে ভুটানের একটা প্রত্যন্ত গ্রামে, আমরা সবাই না এই ব্যক্তি স্বার্থটার থেকে ঊর্ধ্বে উঠতে পারছি না বলে, যার জন্য স্বামীজি একটা কথা বলেছিলেন না যে কোনো সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করা ভালো, কিন্তু তারই মধ্যে মৃত্যু অত্যন্ত ভয়ানক। যেটা আমি এইটার উত্তর দিয়ে তিলোত্তমাকে পাঠালে ও আরেকটা উপন্যাস লিখবে। আমরা আবার পড়বো না, এটা একটা ইস্যু। এটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন তুমি তুলেছ যে হোয়াই সো ডিলে এবং রিল্যাক্টেন্স বোধহয় ইনভলভড এখানে। সেই রিল্যাক্টেন্স ক্যান বি ইন্টারপ্রেটেড ইন টার্মস অফ পেট্রিয়ার্কি। ও নিজেও পেট্রিয়ার্ক, দ্যাট ইজ মাই পয়েন্ট। মানসিকতা তাই, এবং সেই কারণে এই রকম ব্যাপারটা হয়েছে রিগার্ডিং পুলিশ ট্রিটমেন্ট। আমি আইনের দিক দিয়ে নয়, আমি একেবারে সোশ্যাল সাইকোলজিক্যাল কনটেক্সটে। আর ভার্চুয়ালি যার বিরুদ্ধে কেসটা করতে যাচ্ছে, হি ইজ অ্যান এলিট and she's so close to Mayabati and all that. Not only Mayabati, the cream of the society, IAS, IPS, আপনি শুধু নয়, সেন্ট্রাল মিনিস্টার। আমি এক মিনিট আপনাকে একটু ডিস্টার্ব করছি। মানে যদি আমি পেশেন্টদের এই তলওয়ার দম্পতির পেশেন্টদের লিস্ট নিই, সেটা মানে ভিভিআইপিস অফ দিস কান্ট্রি। সুমন, তুমি রিসেন্টলি একটা খুব ভালো জায়গা কভার করে এলে, যেটা একটা ঐতিহাসিক ব্যাপার। সেই ঐতিহাসিক ব্যাপারের একজন ভদ্রলোক সাইডলাইন হয়ে চলে গেছিলেন, আবার তিনি ফিরে এলেন। আজ পর্যন্ত তার সঙ্গে তো দাউদ ইব্রাহিমের পর্যন্ত যোগাযোগ আছে, এটা সবাই জানে, বাট কি করতে পারছি আমরা? আমি ব্যাখ্যার চেষ্টা করলাম যে কি হতে পারে যে পুলিশের মনটা, যে একটা হেজিটেশন আসতে পারে, ডিফিডেন্স আসতে পারে, কি করে হতে পারে সেইটা বুঝবার চেষ্টা করলাম ওই কথা দিয়ে। এবার তুমি আরো প্রশ্ন করো, বলবো, কিন্তু আমি রেমার কাছে যাব। তার আগে আপনাদের দেখাবো যে সংবাদ মাধ্যমের ভূমিকা বারবার কিন্তু এই মামলাতেও সমালোচিত হয়েছে, প্রশংসিত হয়েছে, এবং কখনো প্রশংসার পাল্লা ভারী হয়েছে, কখনো সমালোচনার। তার কারণ মিডিয়া ট্রায়ালের কথা বারবার এসেছে, কিন্তু এ কথা অন্তত গতকাল গোটা দেশের অধিকাংশ মানুষ বোধহয় মানবেন যে মনু শর্মা, জেসিকা লালের কথা বলুন কিংবা প্রিয়দর্শিনী মাট্টুর কথা বলুন, ঠিক সেইভাবে এই কেসে রিওপেন করা বা মাননীয় আদালত অবশ্যই ক্লোজার রিপোর্টকে চার্জশিট হিসেবে ট্রিট করে তদন্ত আগে বেরোনোর নির্দেশ দিয়েছে, কিন্তু গোটা দেশের একটা সামাজিক চাপের ক্ষেত্রে সংবাদ মাধ্যম এই মামলায় বোধহয় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ঠিক যেমনভাবে রিজওয়ানুর, নন্দীগ্রাম, নেতাই ইত্যাদি ঘটনায় আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমের একটা বড় ভূমিকা ছিল বলে সমাজতাত্ত্বিকরা মনে করেন। দেখাবো সংবাদ মাধ্যমের ভূমিকা এই কেসে। অনেকে বাঁকা চোখে দেখেন, কেউ কেউ বলেন বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু প্রায় 5.5 বছর পর আরুষি হত্যাকাণ্ডের রায় ঘোষণার পর ফের অনেকেই কিন্তু বলতে বাধ্য হচ্ছেন সংবাদ মাধ্যমের সক্রিয় ভূমিকা যে পরোক্ষে অপরাধের কিনারা এবং সুবিচারের ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে, তা আরও একবার প্রমাণিত হলো।
জেসিকা লাল হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত দিল্লির হাই প্রোফাইল পরিবারের সদস্য মনু শর্মাকে বেকসুর খালাস করে দিয়েছিল নিম্ন আদালত। হতাশায় ভেঙে পড়েছিল লাল পরিবার, কিন্তু সংবাদ মাধ্যমের লাগাতার প্রচারে দেশ জুড়ে তৈরি হয় প্রবল জনমত, পুলিশের ওপর চাপ তৈরি হয়। শেষ পর্যন্ত দিল্লি পুলিশ নিম্ন আদালতের রায়কে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করে। হাইকোর্ট মনু শর্মাকে দোষী সাব্যস্ত করে। প্রিয়দর্শিনী মাট্টু ধর্ষণ হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সন্তোষ সিংহকে তথ্য প্রমাণের অভাবে খালাস করে দিয়েছিল নিম্ন আদালত, কিন্তু আইনের ছাত্রী প্রিয়দর্শিনীর প্রতি এই অবিচারের প্রতিবাদে সরব হয় সংবাদ মাধ্যম, সেই সঙ্গে গোটা দেশ। শেষ পর্যন্ত নিম্ন আদালতের রায়কে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করে সিবিআই। হাইকোর্ট সন্তোষ সিংহকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। দিল্লির কুখ্যাত তন্দুর হত্যাকাণ্ডে নাম জড়িয়েছিল তৎকালীন কংগ্রেস বিধায়ক সুশীল শর্মার। স্ত্রী নয়না সাহানিকে খুন করে তন্দুরে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল সুশীল শর্মার বিরুদ্ধে, কিন্তু রাজনৈতিক চাপের জন্য যাতে তদন্ত প্রভাবিত না হয় তা নিশ্চিত করতে সেক্ষেত্রেও সক্রিয় ছিল সংবাদ মাধ্যম। শেষ পর্যন্ত সুশীল শর্মা দোষী সাব্যস্ত হয় এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। রাজস্থানের গৃহবধূ ভাওরি দেবীর অপহরণ ও হত্যাকাণ্ডে নাম জড়ায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী মহিপাল মদেরনার। সংবাদ মাধ্যমে বিষয়টি বহুলভাবে সম্প্রচারিত হয়। শেষ পর্যন্ত মহিপাল মদেরনাকে গ্রেফতার করে পুলিশ। একইভাবে সাংবাদিক শিবানী ভাটনাগর হত্যা মামলা, নীরজ গ্রোভার হত্যাকাণ্ড এবং নীতিশ কাটারা হত্যার ঘটনায় সুবিচারের লক্ষ্যে সংবাদ মাধ্যমের সক্রিয় ভূমিকা তারিফ করিয়েছে। একইভাবে আরুষি হত্যাকাণ্ডেও গত 5.5 বছর ধরে নানা সময় নানা তত্ত্ব সামনে এসেছে। অনেকেরই হয়তো মনে হয়েছে আরুষির খুনির শাস্তি হবে না, কিন্তু সংবাদ মাধ্যম হতাশ হয়ে চুপ করে যায়নি। সুবিচারের জন্য ক্রমাগত সাধ্যমতো চেষ্টা করেছে। শেষ পর্যন্ত সিবিআই আদালত শাস্তি দিল অভিযুক্তদের। এবিপি আনন্দ। মনোবিদ হিসেবে কিভাবে দেখছেন এই মামলাটাকে? আমি যদি আদালতের রায়টাকে সত্যি ধরি আপনার কাছে আসি, কোন মানসিকতা থেকে মা বাবা নিজের আত্মজাকে হত্যা করতে পারে? মনস্তত্ত্বের দিক থেকে দেখতে গেলে পুরো ঘটনাটা সব থেকে বেশি ডিস্টার্বিং একটাই কারণে, সেটা হচ্ছে সম্পর্কটা। ঘটনার থেকে সম্পর্কটা তুলে নিলে কিন্তু এটা একজন আরেকজনকে থ্রেট হিসেবে পারসিভ করে তাকে খুন করেছে। সম্পর্কটা ঢুকে গিয়ে কিন্তু ব্যাপারটা একটু কমপ্লেক্স হয়ে গেছে যে একজন বাবা মা কি করে তার সন্তানকে খুন করলো। এবার আমি যদি এই রায়টাকে সত্যি হিসেবেই ধরে নিই, তাহলে যেটা দেখার যে আমরা জানি নো রিজন ইজ গুড এনাফ, যেখানে প্যারেন্টসরা তাদের সন্তানকে হত্যা করতে পারে, কিন্তু তাও এখানে এমন কি ঘটলো যেটার কারণে প্যারেন্টসরা সেই সন্তানকে তাদের থ্রেট হিসেবে মনে করছে। এইটা একটা সুস্থ সামাজিক অবস্থা নয়। সেটার কারণ যদি অনার কিলিং হয়ে থাকে, মানে ওই আমার সম্মানের কারণে তোমার কারণে আমার সম্মান যাচ্ছে, তাহলে সেটা ডেফিনেটলি কোনো মানে সুস্থ সমাজের পরিচয় নয়। তো সেখানে সাজাটা শুধুমাত্র সাজাটাই কি প্রতিকার, নাকি একটা চিকিৎসার প্রয়োজন আছে যেখানে এই মানসিকতাটা বদলানোর দরকার? এবার মনটা খুব ট্যাঞ্জেবল, তো আমরা তো দেখতে পাই না, ধরতেও পারি না। এইবার যে যখন হত্যাটা করছে তার মাথায় আসলে কি চলছে, তার মনে আসলে কি চলছে, সেটা কিন্তু আমরা কেউই কিছুই জানতে পারবো না। এই ক্ষেত্রে তো বিশেষ করে আরও জানতে পারছি না এভিডেন্সের অসুবিধার কারণে। তো সেইখানে একটা বেনিফিট অফ ডাউটের জায়গা আসছে নিঃসন্দেহে। আপেক্ষিকতাটা সেখানেই আসছে। এবার যখন আপেক্ষিকতা আসছে তখন কিন্তু ভালো মন্দ পাপ পুণ্য কোনোটাই ঠিক নয়। যেটা একমাত্র থাকে সেটা হচ্ছে অসুবিধে আর সুবিধের জায়গাটা। আমার পক্ষে যদি আপনি অসুবিধের হন তাহলে আমি আপনাকে পছন্দ করব না, আপনি আমার জন্য খারাপ। আপনি যদি আমার জন্য সুবিধাজনক হন তাহলে আপনি ভালো। এইবার ভাবার জায়গাটা যেটা যে কেন এরকম একটা বিষয়, মানে যদি অনার কিলিংটাই কারণ হয়ে থাকে, এরকম একটা বিষয় কেন কারুর অসুবিধের কারণ হবে? কারণ এইটা এরকম ঘটনা বারবার ঘটতে থাকলে সমাজের কাছে ঠিক বার্তা পৌঁছচ্ছে না। তার মানে কি সমাজ আস্তে আস্তে ভাবতে শুরু করছে যে এটা সত্যি একটা অসুবিধার জায়গা নয়, নাকি আমরা এখনো ভাবিয়ে উঠতে পারিনি সেটা যে না সত্যি এটা কোনো অসুবিধার জায়গায় নয়, এখানে একটা ব্যক্তি স্বাধীনতার জায়গা রয়েছে, এখানে এই কাজটা করাই যেতে পারে। তো আমার সাবজেক্টের দিক থেকে আমি যেটা বলবো, আমার কাছে মনে হচ্ছে যে প্রতিকারটা কিন্তু শাস্তি বা কতদিন সাজা হলো এইসবের থেকেও প্রতিকারটা কিন্তু সচেতনতায়, যেটা ভীষণভাবে আমাদের সমাজে প্রয়োজন। ধরে নিন এই শাস্তি হয়নি, তলোয়ার দম্পতি অ্যাজ পেশেন্টস আপনার কাছে এলেন রোগী হিসেবে, কি চিকিৎসা, কিভাবে তাদের মনের চিকিৎসা করবে? রোগী হিসেবে বা সেইটা আমি যেটা বললাম যে
ঘটনাটা ঘটার সময় আমরা কেউ ছিলাম না, সেই সময়টা কি ভেবে ঘটনাটা ঘটেছে সেটা আমরা জানি না। এবার প্রথমেই রোগী সাব্যস্ত করে দেওয়া কঠিন, তবে এটা ডেফিনেটলি মাথায় রাখা উচিত যে আমি একজন অপরাধীকে চিকিৎসা দিয়ে তাকে একটা অবকাশ দিয়ে দিলাম কি অকারণে, নাকি একজন অসুস্থ মানুষকে সাজা দিয়ে একটা সম্ভাবনাকে আমরা হাতছাড়া করলাম, এইটা ডেফিনেটলি ভাবার একটা জায়গা। এবার এটার জন্য একটা যেটা দরকার ছিল, একটা রিলেশনশিপ গ্রাফের খুব প্রয়োজন ছিল, যে এই অ্যাগ্রেশনটা যেটা ওর মা বাবা যদি দেখিয়ে থাকে ওর প্রতি, আরুষির প্রতি, এটা কি একটা ভিন্ন ঘটনা যেটার সাথে এর আগের ওদের সম্পর্কের বাকি ঘটনাগুলোর কোনো মিল নেই, নাকি এটা এমন ঘটনা যেটা ওটা ধারাবাহিক ঘটনার পরিণতি, হ্যাঁ যেটা মানে এটা একটা ফাইনাল একটা শোডাউন হয়ে গেল, এইটা কি, নাকি এটা অল্প অল্প করে চলতে চলতে থেকে এসে ফাইনালি এখানে দাঁড়ালো, এইটা জানাটা খুব দরকার। সেটা জানলে তবেই কিন্তু এটা অসুস্থতার কারণে এটা হচ্ছে, মানে কোনো রকম মানসিক অসুস্থতার বশবর্তী হয়ে ঘটনাটা ঘটলো, নাকি কোনো মানে সত্যি অপরাধ প্রবণতার থেকে ঘটনাটা ঘটলো, এইটা কিন্তু জানার জন্য এই রিলেশনশিপ গ্রাফটার খুব প্রয়োজন রয়েছে। আর প্রতিকার হিসেবে আমি ওটাই বলবো যে সচেতনতাটা প্রয়োজন, যে এইটা আদতেও কোনো অসুবিধার জায়গা নয়। চন্দ্রিল্লা যেটা বললেন যে হোমোসেক্সুয়ালিটি, এখানে এটা খুব সত্যি কথা যে এখানে একটা মেয়ে যদি ছেলে ছেলে হয় সেটা কিন্তু খুব অ্যাকসেপ্টেড, তাকে আমরা মানে অনেক দায়িত্ব দিদি, হ্যাঁ ও ভীষণ রেসপন্সিবল, ও কিন্তু কাজ করে দিতে পারবে, ওকে আমরা এত কিছু, কিন্তু একটা ছেলে যদি মেয়ে মেয়ে হয় সে তাকে কিন্তু লুক ডাউন আপন করা হয়। আমি একটু ইন্টারাপ্ট করি, পুরোপুরি অ্যাকসেপ্টেড নয়। একটা মেয়ে যদি ছেলে ছেলে হয়, কুচকুচ হয় মনে আছে, ইন্টারভেলের আগে অবধি অ্যাকসেপ্টেড, তারপর প্রেমের ক্ষেত্রে কিন্তু তাকে মেয়ে মেয়ে হয়ে উঠলে তবেই বিয়ে করতে হবে। না না, আমি সংসারের কাছে বলে, হ্যাঁ সোশ্যালি যদি কম্পারেটিভ, হ্যাঁ হ্যাঁ, বাবা মা মেয়েকে বলে যে ও তো খুব সুন্দর দায়িত্ব নিতে পারে, অমুক করতে পারে, কিন্তু সে যদি খুঁটিয়ে চুল কেটে বিধবাদের মতন, মানে আগেকার বিধবাদের মতন আসে আর সবসময় শার্ট প্যান্ট পরে আর বান্ধবীকে নিয়ে দৌড় দেয়, তখন কিন্তু অ্যাকসেপ্টেড। কিন্তু আমরা যদি সোশ্যাল কম্প্যারিজনের লেভেলে দেখি, একটা ছেলে ছেলে মেয়ে কিন্তু বেশি অ্যাকসেপ্টেড। কম্প্যারিজনের লেভেলে দেখলে আমি বলবো মার্জিনালি আপনার কথাটা ঠিক। হ্যাঁ, আমরা মানে আমি কম্প্যারিজন থেকেই দেখছি। আমি তো ফিজিক্যালি ছেলে বলেই, যেহেতু আমাদের ছেলেদের, হ্যাঁ সেইটা, ওটাই আমি ডেভিয়েশন গুলো অনেক অসুবিধার জায়গাটা বলছিলাম, এইটা একটু মানে ঝালিয়ে নেওয়ার দরকার আছে যে সত্যিকারের সমাজের অসুবিধার জায়গা কোনগুলো, তার কারণ পুরোটাই আপেক্ষিক। যতক্ষণ না মাস মনে করছে যে না এই জায়গাটা অসুবিধাজনক, ততক্ষণ কিন্তু ওইটার প্রতিকার সম্ভব নয়। এক্স্যাক্টলি, এবং সেই জন্য রিলেশনশিপ গ্রাফ দিয়ে একটা খাপ পঞ্চায়েতকে ইন্টারপ্রেট করা যাবে। ইস্যু সেটা আমারও ব্যাকআপ মাইন্ডে ছিল, উই ডোন্ট নিড নো দ্য হোল স্টোরি। ঠিকই, ফ্যামিলি স্টোরিটা আমাদের জানা নেই একদম। এবং এই রিপোর্টে একেবারেই জানা নেই, একেবারেই নেই। আমি সেজন্য বেশি প্রতিফলন লাগবে। কোনো রকম রিলেশনশিপ গ্রাফ রয়েছে কিনা, এটাও ওই রিলেশনটা ঠিক কি ধর, ওই ফ্যামিলিটা কেমন, একদম অনেক আগের থেকে একেবারে। এবং রাজেশ নুপুরের সম্পর্ক, তাদের সঙ্গে কন্যার সম্পর্ক, এই জিনিসগুলো বোধহয় খুব জরুরি। অবশ্যই এই ক্ষেত্রে ওদের বাবা মার সঙ্গে আবার কিরকম সম্পর্ক ছিল একেবারে। আমরা দ্রুত একবার দেখে নেব যে আমাদের যে দর্শকরা এতক্ষণ ধৈর্য ধরে বিভিন্ন মন্তব্য পাঠিয়েছেন www.abpanondoNewsBullet.com-এ, দ্রুত একবার দেখব তাদের মন্তব্য। জয়দীপ ঘোষ বলছেন, আমার মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের মা বাবা এমন কাজ নিজের সন্তানের সঙ্গে করতে পারে। যতীনময় রায় বলছেন, রাগে কি না হয়, আদালতের রায় ঠিক, হাইকোর্টে গেলেও একই রায় বহাল থাকবে, টাকাই সব নয়, ছেলে মেয়েকে ঠিকভাবে মানুষ করা উচিত মা বাবাদের, দুর্ভাগা তলোয়ার পরিবার। পরের মন্তব্য দেখব, মোনা সরকার, মা বাবা সত্যি নিজের সন্তানকে মারতে পারেন? ঈশ্বরের কাছেও বোধহয় এই প্রশ্নের উত্তর নেই। দর্শকরা এইভাবে এই গোটা অনুষ্ঠানের মাঝে নানা মন্তব্য করেছেন। এই মন্তব্যগুলো পরবর্তী অনুষ্ঠানে আমরা দেখাতে থাকবো। এই আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমি শেষ করব ঠিক যেখান থেকে আমরা শুরু করেছিলাম, ঠিক 14 বছরের একটি মেয়ে, নবম শ্রেণীতে পড়া একটি মেয়ের কথা দিয়ে। এক যে ছিল আরুষি, যে আরুষির স্বপ্ন শেষ পর্যন্ত ওই 16ই মে 2008-এ একেবারে একটা রক্তাক্ত মৃতদেহ হয়ে নয়ডার একটি বাড়িতে পড়ে রইল। সেই স্বপ্নের ধূলিসাৎ হয়ে যাওয়ার পরও আয়ুষীর গল্প আমরা বলছি, আয়ুষীর কথা শুনছি, যে স্বপ্নটা আর কোনোদিন ফিরে আসবে না। আমরা এই অনুষ্ঠান শেষ করব এই ধরনের আরুষীদের যেন আর কখনো হারিয়ে যেতে না হয় সেই প্রার্থনা নিয়ে, এই আরুষীর গল্প মনে করে, এই আরুষীকে একটু চেনার চেষ্টা করে, অন্তত আমাদের সংবাদ মাধ্যমের দূরের লেন্সের আড়াল থেকে চেনার চেষ্টা করব নবম শ্রেণীর 14 বছরের মেয়েটিকে।
মেয়েটির নাম, জন্ম কবে, সবই এখন জানে গোটা দেশ। একটা রহস্য মৃত্যু গোটা দেশের সঙ্গে মেয়েটির পরিচয় করিয়ে দিয়েছে। 5 বছর আগে নয়ডার জলবায়ু বিহারে নিজের বাড়িতে খুন হয়েছিল আরুষি। 8 দিন পরেই ছিল জন্মদিন। সেই নিয়ে তুমুল ব্যস্ত ছিল চিকিৎসক দম্পতি রাজেশ ও নূপুর তলওয়ারের একমাত্র মেয়ে। ঠিক করেছিল জন্মদিনের পার্টিটা দেবে সেক্টর 18-এর একটি রেস্তোরাঁয়। বাড়িতে তো আদুরে ছিলই, স্কুলের বন্ধুদের মধ্যেও আরুষি ছিল জনপ্রিয়। मैं उसके साथ स्कूल में 10 साल तक थी। मैं उसके पेरेंट्स को बहुत अच्छे से जानती थी। उसको मेरा घर पे आना, मेरा उसके घर पे आना हम बहुत जाती थे। और मैं उसकी फैमिली को बहुत अच्छी तरीके से जानती थी और वो बहुत उसे प्यार करते थे। बहुत वो प्यार दिखता था, उनका घर का वातावरण बहुत दिखता था। इट वाज वेरी फंक्शनल लविंग फैमिली। उनका बॉन्ड बहुत स्ट्रॉन्ग था। এই প্রজন্মের আর 5 জনের মতোই সময় পেলেই নবম শ্রেণীর আরুষি বসে যেত চ্যাট করতে। আর ছিল নাচ। নাচকে ঘিরে হাজারো স্বপ্ন। আরুষি নাচতে ভালোবাসত। সে স্বপ্ন দেখত একদিন বিশ্ব জুড়ে তার নাম হবে। একটি নাচের স্কুলে ভর্তিও হয়েছিল আরুষি। সবথেকে ভালো নাচত সালসা। ঠিক হয়েছিল ওই নাচের স্কুলেরই একটি অনুষ্ঠানে প্রাক্তন বিশ্বসুন্দরী ইউক্তা মুখির সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবে আরুষি। নাচ তো ছিলই, আর ছিল রং খাতা পেন্সিল। আরুষি আঁকতে ভালোবাসত। মা বাবা দুজনেই দাঁতের চিকিৎসক, খুব ব্যস্ত। 14 কিশোরী একা একা বসে যেত রং তুলি নিয়ে। আঁকার খাতার সঙ্গেই চলত তার গল্প, খুনসুটি। কখনো আবার সেই আড্ডায় যোগ দিত নানা শব্দ, শব্দের পর শব্দ, অন্তমিল অন্তর্মিল। আরুষি কবিতা লিখতে ভালোবাসত। আরুষি অন্যরকম ভাবতে ভালোবাসত। কিন্তু তার জীবনের শেষ পরিণতিটাও যে সবার থেকে আলাদা হবে, এতটা রহস্য ঘেরা হবে, তাই বা কে ভেবেছিল? জলবায়ু বিহারের ফ্ল্যাটে আরুষির ছিল আলাদা ঘর, একলা ঘর। সেই ঘরে থাকত তার পছন্দের নানান জিনিস, তার সব একান্ত আপন। ঘরের দেওয়ালে আরুষি টাঙিয়ে রাখত তার রাত জাগা স্বপ্নগুলো। 2008 সালের 15 ও 16 মের মাঝের রাতে সেই ঘরের মেঝেটা রক্তে ভেসে গিয়েছিল। খুন হয়েছিল আরুষি, খুন হয়েছিল একলা ঘরের স্বপ্নগুলো। এবিপি আনন্দ।